ত্রিমাত্রিক প্রেমে মাত্রাহীন আমি। লিখনিতে জান্নাত হায়দার। পর্ব ৩। সকালের আলো জানালার পর্দা বেদ করে এসে পুরো রুম মিটিমিটি আলোকিত হয়ে আছে। বাহিরে পাখির কিচিরমিচির শব্দ। সুন্দর একটি স্বপ্ন দেখার মাধ্যমে ঘুম ভেঙে যায় অমিতের। দু হাত দিয়ে অক্ষি রোগড়াতে রোগড়াতে অক্ষি মেলে। আকস্মিক অমিত অক্ষি রগড়ানো বন্ধ করে থমকে যায়। এটা উপলব্ধি করতে পেরে যে তার মাথা বালিশে নেই। তৎক্ষণাৎ মাথাটা উঁচু করে নেয়। এটা দেখার জন্য যে সে কোথায় মাথা রেখে ঘুমিয়েছিল। আজরিনের কোলে মাথা দেখে অমিত চেঁচিয়ে উঠে। ততক্ষণে অমিতে মাথা সরিয়ে পেলা অনুভব করতে পেরে আজরিনেরও ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে আজরিন মলিন স্বরে অমিতের দিকে তাকিয়ে বলে, আপনি উঠে পড়েছেন, এখন কেমন আছেন? আপনি ঠিক আছেন তো? অমিত হম্বিতম্বি করে উঠে বিছানা থেকে নেমে নিচে দাঁড়িয়ে পড়ে আজরিনকে উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বলে, তুমি এখানে? আর আমার মাথা কেন তোমার কোলে? আজরিন নির্ভীক হয়ে অমিতের অক্ষির পানে তাকিয়ে বলে, ওই গতকালকে আপনার জ্বর আসছে তো? তো? আজরিন ক্ষীণ স্বরে প্রতিবাক্যে বলে, তো আমি আপনার পাশে বসে মাথায় জলপট্টি দিতেছিলাম। তো আপনি এসে আকস্মিক বালিশ থেকে মাথা সরিয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছেন। তোমার কোলে ঘুমিয়ে পড়েছি মানে? তার মানে সারা রাত আমি এভাবে ছিলাম আর তুমি এভাবে বসেছিলে? অমিতের এই কথায় প্রতিবাক্য দেওয়ার জন্য আজরিন বসা থেকে উঠতে যাবে, তখনই সে অনুভব করতে পারে তার পুরো শরীর অসাড় হয়ে আছে। সে নড়তে না পেরে ব্যথায় চেঁচেছি উঠে। অমিত হম্বিতম্বি করে তার কাছে এসে তাকে ধরে আর জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আজরিন কাতর স্বরে বলে, আমি ঠিক আছি, আপনাকে ধরতে হবে। সারা রাত বোধহয় এভাবে বসে থাকায় শরীর অসাড় হয়ে আছে। এটা বলে সে ধীরে ধীরে বসা থেকে উঠার চেষ্টা করে, কিন্তু তার শরীর এতটাই অসাড় হয়ে আছে যে সে পুনরায় বসে পড়ে। আজরিনকে এভাবে বসে পড়তে দেখে অমিত হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ধর আর উঠার চেষ্টা কর। আজরিন স্নিগ্ধ অক্ষিতে অমিতের দিকে তাকায় আর বলে, সমস্যা নাই, আমি একাই উঠতে পারবো। অমিত গম্ভীর স্বরে বলে, ধরতে বলেছি ধর, একা একা উঠতে পারবে না। আজরিন অমিতের কথা মতো অমিতের হাত ধরে উঠার চেষ্টা করে, যদিও তার উঠতে অনেক কষ্ট হচ্ছে। অনেক চেষ্টার পর আজরিন উঠে দাঁড়ালে অমিত আজরিনকে স্বাভাবিক হওয়ার জন্য তাকে ধরে হাঁটতে বলে। পেজ জান্নাত হায়দার। জান্নাত হায়দার। কিছুটা হাঁটার পর আজরিনের শরীর স্বস্তি মনে হয় আর আজরিন অমিতকে উদ্দেশ্য করে বলে, এবার আমায় ছাড়ুন, আমি ঠিক আছি, এখন ঠিক লাগছে, আমি একা হাঁটতে পারবো। অমিত ছেড়ে দিলে আজরিন আবার অমিতকে উদ্দেশ্য করে বলে, আপনি কেমন আছেন এখন? জ্বর কি এখনো আছে? অমিত গম্ভীর মুখ করে বলে, না, জ্বর নেই, এখন ঠিক আছি। কাল রাতে আপনার যে অবস্থা হলো, আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছে। আজরিনের এই কথার কোনো প্রতিবাক্য না দিয়ে অমিত ওয়াশরুমে চলে যায় আর আজরিন স্নিগ্ধ অক্ষি মেলে পিছন থেকে অমিতের চলে যাওয়া দেখে। প্রতিদিনের মতো আজরিন ফ্রেশ হয়ে নিচে এসে দেখে রনি আর আশরাফ শিকদার সকালের নাস্তা খাচ্ছে। তাদের খাওয়া প্রায় শেষের দিকে। জাহানারা বিবি তাদের খাবার দাবারের দেখভাল করছে আর সুরাইয়া বাকিদের জন্য খাবার তৈরি করছে। আজরিন হাতে রাতের স্যুপের বাটিটা নিয়ে রান্নাঘরে সুরাইয়ার কাছে চলে যায়। সুরাইয়া আজরিনকে দেখে বলে, তুমি আসছো? তারপর হাতে থাকা বাটির দিকে তাকিয়ে বলে, বাটিতে আবার কি? আজরিন মৃদু স্বরে বলে, রাতে উনার জ্বর এসেছে, তাই ওষুধ খাওয়ানোর জন্য একটু স্যুপ বানিয়ে নিয়েছি। চেহারায় বিস্ময়ের চাপ নিয়ে সুরাইয়া বলে, ওমা, তাই এখন কেমন আছে? জ্বর কমছে? চেহারায় উদ্বেগের ভাব নিয়ে আজরিন বলে, জানো আপু, রাতে উনার যে অবস্থা হলো, আমি তো পুরো ঘাবড়ে গিয়েছি। কিন্তু এখন না, উনাকে দেখে পুরো সুস্থ মনে হচ্ছে। মনেই হয় না রাতে যে উনার এত জ্বর এসেছে। মনে হবে কি করে? বউয়ের ভালোসাবা মাখানো আদুরে হাতের সেবা পেয়েছে বলে কথা। জ্বরের গুষ্টি সহকার পালালো যে। ঠাট্টার স্বরে সুরাইয়া আজরিনের কথার প্রতিবাক্য দিল। চেহারা লজ্জার চাপ নিয়ে আজরিন বলে, তুমিও না? দুজনে মিলে কাজ করতে করতে সুরাইয়া চোখ পড়ে আজরিনের হাতের দিকে। আজরিনের হাত নিজের হাত দিয়ে ধরে কাছে নিয়ে ভালোভাবে দেখে বলে, এই তোমার হাতের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে পুড়িয়ে ফেলছ। কিভাবে এমন হলো? আজরিন সুরাইয়া কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, ও তেমন কিছু না। কিভাবে এমন হলো? স্যুপ বানিয়ে বাটিতে নেওয়ার সময় হাতে একটু পড়ে গেছে। এটা বলে আজরিন সুরাইয়ার দু হাত দিয়ে পিছন থেকে ধরে আদুরে স্বরে বলে, আমার হাতের এতটুকু পোড়া দেখে তুমি আমার মায়ের মতো চেহারা করে ফেলছ। আরে এটা তেমন কিছু না, তোমায় এটা নিয়ে ভাবতে হবে না। রাতের ক্ষত তো, তাই এখন আর জ্বালাও করছে না। তারপর কাঁধ থেকে হাত সরিয়ে সুরাইয়ার সামনে এসে বিস্ময় চেহারা নিয়ে বলে, সত্যি বলছি, এখন আর জ্বালা করছে না। এবার চেহারা ঠিক কর। সুরাইয়া ফ্যাকাশে মুখ মিলিয়ে মৃদু হাসে, সাথে আজরিনও হাসে। আশরাফ শিকদার আর রনি ছাড়া বাকিরা সবাই সকালের নাস্তা করার জন্য চলে আসে।
আজরিন কিচেন থেকে খাবার নিয়ে টেবিলে রাখে, তখনই অর্পিতা এসে অমিতের পাশে আজরিনের চেয়ারে বসে পড়ে। এটা দেখে জাহানারা বিবি অর্পিতাকে উদ্দেশ্য করে বলে, কি করেছ তুমি? এখানে কেন বসছ? এটা তো আজরিনের চেয়ার। অর্পিতার আজারিনের দিকে তাকিয়ে জাহানারা বিবির কথার প্রতিবাদকে বলে, আসলে আগে তো সবসময় এই চেয়ারে বসা হতো, তাই বসে পড়লাম। সমস্যা নাই, আমি উঠে পড়ছি, আমি বরং রাহির পাশের চেয়ারে বসি। আজরিন মনে ক্লেশ নিয়ে চেহারায় স্বাভাবিক চাপ নিয়ে অর্পিতাকে উঠে পড়তে দেখে বলে, থাকুক না, আপনাকে উঠতে হবে না, আপনি বসুন। আমি বরং রাহির পাশের চেয়ারে বসে পড়ছি। কথা না বাড়িয়ে সবাই যার যার মতো করে বসে পড়ে। খাবার খাওয়ার একটা পর্যায়ে সুরাইয়া আকস্মিক অমিতকে উদ্দেশ্য করে বলে, তোমার নাকি রাতে জ্বর এসেছে? এখন কি অবস্থা শরীরের? সুরাইয়ার এ কথায় অমিতের প্রতিবাক্যের আগেই জাহানারা বিবি খাবার খাওয়া বন্ধ করে বলে উঠে, কার? অমিতের। এখন ঠিক আছি। অমিত খেতে খেতে সুরাইয়াকে গম্ভীর স্বরে বলে। সুরাইয়া হাস্যোজ্জ্বল মুখ নিয়ে অমিতকে বলে, ঠিক তো হবেই, রাতে বউয়ের যে সেবা পেয়েছ। জ্বরের গুষ্টি সহকার পালাতে বাধ্য হয়েছে। কিন্তু জ্বর কিভাবে এলো? জ্বর আসার মতো কি কাজ করেছ? ওর কি আবার ঠান্ডা লাগে? ছোটবেলা থেকেই কোনো কিছু নিয়ে রাগ হলে সেই রাগ মনে চেপে ধরে ঘুমিয়ে পড়লে গভীর ঘুমের মধ্যে ওর জমকালো জ্বর চলে আসতো। গিয়ে দেখ, কালো হয়তো এমনটাই হয়েছে। হাতে খাবার রেখে অমিতের পানে তাকিয়ে জাহানারা বিবি সুরাইয়াকে উদ্দেশ্য করে বলে। অমিতের কোনো প্রতিবাক্য নেই, সে তখন খাবারই খাচ্ছে। পেজ জানাত হেডার জান্নাত হায়দার। সুরাইয়া মলিন মুখ করে আজরিনের পানে তাকিয়ে জাহানারার বিবিকে উদ্দেশ্য করে বলে, আপনার ছেলের এই রাগের কারণে শুধু শুধু আমাদের আজরিনকে তার মাসুল দিতে হলো। দেখেন না, বেচারি রাতে ভাইকে ওষুধ খাবাবে বলে স্যুপ বানাতে গেল, আর সেই স্যুপ বাটিতে নিতে গেলে হাতে পড়ে হাত পুড়িয়ে ফেলল। অমিত সুরাইয়ার একথায় খাবার খেতে খেতে এক পলক আজরিনের হাতের দিকে তাকায়। আর জাহানারা বিবি আজরিনের দিকে তাকিয়ে বলে, বেশি পুড়েছে? তুমিও না একটু দেখে শুনে কাজ করতে পার না? ঔষধ লাগিয়েছ? আজরিন মৃদু স্বরে বলে, বেশি না আপু, একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে। জাহানারা বিবি কড়া স্বরে আজরিনকে বলে, ঔষধ নিশ্চয় দেও নাই। খাবার শেষে ঔষধ লাগিয়ে নিবে। অমিতের খাবার খাওয়া শেষ, আর বাকিদের খাওয়া প্রায় শেষের দিকে। অমিত উঠে রুমের চলে যাবে, তখনই জাহানারা বিবি অমিতকে উদ্দেশ্য করে বলে, তুই তো অসুস্থ, আজকে ভার্সিটিতে যাবি? অমিত গম্ভীর স্বরে বলে, হয়তো অসুস্থ ছিলাম, আমি এখন ঠিক আছি। এরই মধ্যে অর্পিতা সুরাইয়াকে উদ্দেশ্য করে বলে, আমিও তো আজকে বাড়ি চলে যাব। আমি বরং অমিত ভাইয়ার সাথে বেরিয়ে পড়ব। আজকে চলে যাবি মানে? কালকে যাস? না হাপু, আজকেই যেতে হবে, আমার কাজ আছে। সুরাইয়া বিষণ্ণ স্বরে বলে, কি এমন কাজ আছে? ঘোড়ার ঘাস কাটবি? তারপর আবার মেজাজ দেখিয়ে বলে, যায় চলে গেলে চলে যা। এটা বলে উঠে পড়ে। অর্পিতা মৃদু হাসে। সবাই উঠে যার যার কাজে চলে যায়। রুমের মধ্যে অমিত ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। একটু পর আজরিন রুমে আসে। আজরিন খাটের পাশের ছোট মেজটার ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে বিছানায় বসে পড়ে। পোড়া জায়গায় ওষুধ দেওয়ার জন্য। অমিত তখন আয়নার সামনে দাঁড়ায় আছে। আজরিন সাহস করে পোড়া জায়গায় ওষুধ দেওয়ার জন্য, ওষুধ হাতে তো নিয়ে নেয়, কিন্তু তার সাহস হচ্ছে সেটা লাগানোর। অমিত সেটা আয়না থেকে দেখতে পেয়ে আজরিনের কাছে এসে তার সামনে বিছানায় বসে পড়ে। আজরিন তো হয়ে অমিতের দিকে তাকিয়ে আছে। অমিত হাতে ওষুধ নিয়ে আজরিনকে উদ্দেশ্য করে বলে, হাত দেও, আমি লাগিয়ে দিচ্ছি। আজরিন নির্ভীক হয়ে নিচু গলায় বলে, আমি লাগাতে পারবো, আপনাকে লাগিয়ে দিতে হবে না। অমিত গম্ভীর মুখ করে বলে, নিজে তো অনেক লাগিয়েছ, হাত দেও এবার, আমি লাগিয়ে দিচ্ছি। এটা বলে আজরিনের হাতটা টেনে নিয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে। ওষুধ লাগানোয় পোড়া জায়গাটা জ্বালা পোড়া করাই আজরিন ক্লেশে কাতরাতে থাকে। আর কাতর স্বরে বলে, আর লাগাতে হবে না, আমার হাত ছাড়ুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। আবার ফ্যাকাশে মুখ করে নিচু গলায় বলে, আর নিচে অর্পিতা আপু আপনার জন্য অপেক্ষা করছে। অমিত ওষুধ লাগাতে লাগাতে বলে, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। আজরিন মুখে ভেঙচি কেটে নিচু গলায় বলে, হাতের পোড়া দেখা যাচ্ছে তাই মলম লাগাচ্ছেন। পারলে আত্মা যে পুড়ছে সেখানে একটু মলম লাগান না। সেটা তো পারবেন না। অমিত আজরিনকে উদ্দেশ্য করে বলে, কিছু কি বললে? আজরিন দীর্ঘ শ্বাস পেলে বলে, না, কি আর বলবো, আর লাগাতে হবে না, হাত ছাড়ুন। এটা বলে আজরিন অমিতের কাছ থেকে হাত ছাড়িয়ে নেয়। আর অমিত নির্বাক হয়ে আজরিনের চোখের পানে তাকিয়ে আছে। কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে আজরিন রুম থেকে বের হয়। রনির রুমের পাশে আসতেই আকস্মিক রনি দরজার কাছ থেকে বের হয়ে আজরিনের সামনে দাঁড়ায়। সাথে তাকে ভয় দেখানোর জন্য উ বলে প্রাবল্য শব্দ করে। ভয় আজরিন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। কাপা কাপা স্বরে চোখ বড় করে রনিকে বলে, তুমি এই সময় এখানে? জানো আরেকটু হলে মটা বেরিয়ে যেত। কি করব বল?
তোর কারণেই তো আঙ্কেলকে এখন মিথ্যে বলে বাসায় আসতে হলো। আজরিন বিস্ময়কর চেহারা নিয়ে ভ্রু কুঁচকে বলে, আমার জন্য মানে? তোর জন্যই তো। সকাল থেকে কত চেষ্টা করলাম তোর সাথে কথা বলার, কিন্তু সুযোগই হয়ে ওঠেনি। কি এমন কথা বলবে আমায় যে সকাল থেকে অনেক চেষ্টা করেও বলতে পারনি? আর এখন মিথ্যে বলে অফিস থেকে বাসায় আসতে হলো? রনি হাত দিয়ে মাথার পিছনের চুল চুলকাতে চুলকাতে এলান বাক্যে বলে, বলতে না আসলে তোকে একটা জিনিস দেওয়ার ছিল। আজরিন বলে, আমায় কিছু দিতে চাও? রনির কোনো প্রতিবাক্য নেই। চুপ হয়ে সেটাং দাঁড়িয়ে আছে আজরিনের পানে তাকিয়ে। সাথে তখনও পিছনের চুলগুলো চুলকাতে থাকে। মুখটা হাস্যোজ্জ্বল হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে মনে মনে কিছু একটা নিয়ে হাসছে। আজরিন এবার বিরক্তি নিয়ে বলে, ভাই আমি তোমার কথা বুঝতাছি না। কি বলতে চাও? ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসাপটা বলবে। বলবো। রনির এ কথায় আজরিন চোখ রাঙিয়ে তাকায়। রনি তখন হাসি নিয়ে বলে উঠে, এই ভাই এভাবে তাকাস না, ভয় পাই তো। ধুপ ভাই তুমি শুধু শুধু আমার সময় নষ্ট করছো। এটা বলে আজরিন চলে যেতে নেয়। রনি সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, দাঁড়া দাঁড়া যাস না আমি বলছি। এটা বলে রনি দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর বিনীয় স্বরে বলে, আসলে কাল না তুই আর ভাই যখন ইভেন্ট পার্টিসিপেট করছিলি, তখন আমি আর সুরাইয়া পাশের একটা কসমেটিক স্টোরে যাই, যেখান থেকে আমি তোর বান্ধবী ঐশীর জন্য সামান্য কিছু চুড়ি কিনি। আমি সাথে ছিলাম কিন্তু চয়েস করে সুরাইয়া। পেজ জান্নাত হেইডার জান্নাত হায়দার। আজরিন রনির কথা শুনে হ হয়ে যায়। আর বিস্ময়কর হয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে, ঐশীর জন্য তুমি চুড়ি কিনস? সিরিয়াসলি? রনি লজ্জাসংকোচ হয়ে মাথা নাড়ে হ্যাঁ সম্মতি দেয়। আজরিন বলে উঠে, তুমি ঠাট্টা করছ? রনি কণ্ঠনালীতে হাত দিয়ে বলে উঠল, আইসো আর ঠাট্টা না, আমি সিরিয়াস। দাঁড়া আমি আসছি। এটা বলে রনি রুমে চলে যায়। আজরিন পিছন থেকে তাকিয়ে থাকে। তার তো রনির কথা বিশ্বাস হচ্ছে না। রনি রুম থেকে পেপার মোড়ানো একটা বক্স নিয়ে আজরিনের কাছে আসে। আজরিন বক্সটা রনির হাত থেকে নিতে নিতে বলে, ভাই সিরিয়াসলি? আমি স্বপ্ন দেখছি না তো? চুরি হলে এত বড় বক্স কেন? রনি আজরিনকে একটা চিমটি কাটে। আজরিন উ করে প্রালব্য শব্দ করে ভ্রু কুঁচকে রনির দিকে তাকিয়ে বলে, কি করছো? না তুই যে বললি স্বপ্ন দেখছি না, তো তাই তোকে চিমটি কেটে বুঝালাম এটা সত্য। বেশি না 12 ডজন হবে। আজরিন বিস্ময়কর হয়ে রনিকে প্রশ্ন করে, 12 ডজন? তার মানে তুমি ঐশীকে নিয়ে সিরিয়াস? কেন? তোর কি এখনো মিথ্যে বলে মনে হয়? আমি সত্যি সিরিয়াস। আজরিন দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, না এখন তো মনে হচ্ছে সিরিয়াস। কিন্তু এখন আমি ওকে এটা কি বলে দিব? আজরিন দ্বিধাদ্বন্দ্ব নিয়ে রনিকে জিজ্ঞেস করে, আমি কি ঐশীকে বলবো আমার ভাই তোকে পছন্দ করে তাই তোর জন্য গিফট? মানে আমার মাথায় কাজ করে না। আমি কি বলে ঐশীকে এটা দিব? রনি ভ্যাবাচ্যাকা হয়ে আজরিনকে বলে, এ ভাই এটা কেন বলবি? তুই কি পাগল? তাহলে তাহলে কি বলবো? আরে আমার নাম বলতে যাবি কেন? তোর নাম বলে দিবি। বলবি তুই কাল ঘুরতে গেছ আর ঘুরতে গিয়ে এই সামান্য উপহার ওর জন্য আনছছ। আমার নাম বলতে যাব কেন? আমার নাম বললে তোমার কি লাভ হবে? রনি আজরিনের মাথায় গাঁটটি মেরে বলে, তুইও না এখনো বোকাই রয়ে গেলি। শুন এখন তোর নাম বলে দিবি আমার আর ওর সম্পর্কটা মজবুত করার জন্য। আজরিন রনির কথা বুঝতে না পেরে নির্বাক ফ্যালফ্যাল করে রনির পানে তাকিয়ে আছে। আজরিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রনি বলে উঠল, তুই বুঝছ নাই আমার কথা তাই তো? আজরিন তখনও নির্বাক হয়ে মাথা নেড়ে না সম্মতি দেয়। রনি তখন বলতে থাকে, তাহলে আমার কথা শুন। হুট করে তো আর কারো মনে জায়গা করে নেওয়া যায় না। কারো মনে জায়গায় করে নিতে হলে ধীরে ধীরে জায়গা করে নেওয়া উচিত। একটা প্রভাত আছে না, যে গাছ লোকলোক করে বেড়েছে, সামান্য বাতাসে তার ডগা ভেঙেছে। আমি চাই না হুট করে ঐশীকে ভালোবাসি বলতে। আমি চাই ঐশীর মনে যেন আস্তে আস্তে করে আমার প্রেমের বীজ থেকে গাছ জন্মায়। আমি ঐশীকে পছন্দ করি সেটাও জানে না, কিন্তু যখন জানবে তখন যেন মানতে বাধ্য হয় আমি সত্যি ওকে ভালোবাসি। এখন যদি আমি ওকে টুকিটাকি গিফট দেই তাহলে সেটা পরবর্তী স্টেজের জন্য ভালো হবে। কিভাবে? যখন আমি ওকে অফিসিয়ালি প্রপোজ করব, তখন ওকে তুই বলে দিবি এসব গিফট তুই না আমি ওকে দিয়েছি। তখন ওকে ইমপ্রেস করতে আরো সুবিধা হবে। তোমার না মাথায় গোবর আছে? মানুষ মদ খেয়ে মাতাল হয় আর তুমি প্রেমে পড়ে মাতাল হইছ। তোমাকেও একটা কথা বলি, বড়শিতে খাবার দিয়ে মাছ ধর ভালো কথা, তবে খাবার একটু কৌশলে দিও, না হলে মাছ না খাবার খেয়ে চলে যাবে তোমার বড়শিতে আর ধরা দিবে না। ঐশীকে ভালোবাসি না বলে নাম অজানা রেখে গিফট দিচ্ছ, বিষয়টা কেমন না? তোর মনে হয় না ছোট হয়ে জ্ঞান একটু বেশি দিয়ে ফেলছিস? তোকে দেখে সরল সোজা মনে হলেও কথা তো ভালো বলতে পারিস। যেটা বলছি সেটা কর। যাও যাও, তোমার কথা মতোই সবটা করব।
লিটারালি তুমি আমার বড় ভাই বলে কথা। এটা বলতে বলতে আজরিন চলে যায়। রনি আবার পিছন থেকে আজরিনকে ডেকে বলে, এই শুন। আজরিন বিরক্তি নিয়ে পিছন ফিরে তাকিয়ে বলে, আবার কি হলো? তোর বান্ধবীকে না একটু জিজ্ঞেস করিস ওর কেমন ছেলে পছন্দ? আসলে নিজেকে ওর মনের মতো করে গড়ার চেষ্টা করব। হইছে নয়া নয়া প্রেমে পড়লে মানুষ গলায় কলসি নিয়ে পানিতে ঝাঁপ দিতেও রাজি। বলমু নি, নিজের ভালোবাসার কুল কিনারা নাই আমি কিনা আরেকজনের ভালোবাসার কুল খুঁজে দিয়ে এখন আবার সেতু তৈরি করে দিচ্ছি। ঘনঘনিয়ে নিজেকে এটা বলতে বলতে আজরিন চলে যায়। দেখতে দেখতে আজরিনের ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার সময় গনিয়ে আসে। কোচিং এর বিষয়ভিত্তিক কোর্স শেষ। এখন আর তার কোচিং এ যাওয়া হচ্ছে না। দিন রাত খাওয়া নাওয়া এক পাশ করে আজরিন এখন বাড়িতে বসেই ভার্সিটির প্রস্তুতি নিচ্ছে। মাঝে মাঝে টুকটাক বিষয়ে কারো সাহায্য লাগলে রনির কাছ থেকে চেয়ে নিচ্ছে, নয়তো বা অনলাইনে ক্লাস করছে। অমিত রনির থেকেও ভালো বুঝে তবুও আজরিনের অমিতের কাছ থেকে সাহায্য নেওয়ার সাহস হচ্ছে না। তার মন তো চায় অমিতকে কোনো বিষয় না বুঝলে জিজ্ঞেস করতে, কিন্তু মস্তিষ্ক তাকে বাধা দিচ্ছে। আজ শুক্রবার হওয়ায় শিকদার পরিবারের সবার বাড়িতেই থাকার কথা ছিল, কিন্তু আজকে অফিসের জরুরি মিটিং ছিল বিধায় রনি, আশরাফ শিকদার আর অমিত মিটিং অ্যাটেন্ড করার জন্য দুপুরের খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়ে। জাহানারা বিবি নিজের রুমেই আছে। 3টের দিকে রাহির হোম টুটোর বাসায় আসে। রাহি তার কাছে পড়া নিয়ে বিক্ষিপ্ত। নিচে ড্রয়িং রুমে আজরিন আর সুরাইয়া সোফায় বসে টিভি দেখতে ছিল। ছোট্ট রাফি গুটি গুটি পায় পুরো ড্রয়িং রুমে হাঁটছে আর নিজে নিজে খেলা করছে। সুরাইয়া আর আজরিন টিভি দেখার সাথে সাথে রাফিকে নিয়ে খোশগল্প করে হাসি ঠাট্টা করছে। একটু পর সদর দরজা দিয়ে রনিকে আসতে দেখলে সুরাইয়া রনিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এসে পড়েছ? এই তো আসলাম। এটা বলতে বলতে রনি এসে তাদের পাশের একটি সোফায় বসে পড়ে। দেখে বোঝা যাচ্ছে পরিশ্রম করে এসেছে। চেহারা তার অস্থিরতার চাপ। সোফার সামনে টি টেবিলের মধ্যে থাকা জগটা থেকে গ্লাসে পানি নিয়ে গদগদ করে খাচ্ছে। সুরাইয়া রনির পানি খাওয়া দেখলেও আজরিনকে কেমন জানি উদাসীন দেখাচ্ছে। মনে হচ্ছে রনির বাড়ি ফিরার সাথে অন্য কারোরও বাড়ি ফিরার কথা ছিল, কিন্তু তার না ফেরাতে আজরিনের অক্ষিতে উদ্বিগ্ন দেখা যাচ্ছে। সুরাইয়া রনির দিক থেকে অক্ষি পলক ফিরিয়ে আজরিনের পানে তাকিয়ে বলে, তোমার মনে হয় না রনির আগের থেকেও কিছুটা পরিবর্তন এসেছে? চেহারা বল কাজকর্ম সাথে চলে ফেরারও। পেজ জানাত হেইডার জান্নাত হায়দার। সুরাইয়ার কথায় রনি মৃদু হাসে। আজরিন হাস্যোজ্জ্বল হয়ে বলে উঠে, সব ঐশীর কেরামতি। আরে ওইদিন তোমাকে নিয়ে ঐশীর জন্য চুড়ি কিনল না? আজরিনের এই কথায় মধ্যেই সুরাইয়া নির্বিক হয়ে আজরিনকে শুধালো, ভালো কথা মনে করছো? ঐশীর জন্য যে চুড়ি কিনলাম চুড়িগুলো দেওয়া হয়েছে। আরে শুনো না, সেটাই তো বলছি ভাইয়া, ওইদিন আমায় চুড়ি দেওয়ার সময় বলেছিল আমি যাতে ঐশীকে এটাও জিজ্ঞেস করি ওর কেমন ছেলে পছন্দ। এই যে ভাইয়ার চলা ফেরা, হেয়ার স্টাইল চেঞ্জ, মুখে হালকা কদম ছাটাই দাড়ি, দেখছো না সবই ঐশীর পছন্দ বলে। আজরিনের কথায় রনির মুখে লজ্জার চাপ। সুরাইয়ার কাছ থেকে দু কথা শোনার আগে রনি বসা থেকে উঠে পড়ে রুমে চলে যাবে বলে। সুরাইয়া রনিকে বসা থেকে উঠতে দেখে বলে, এই পালাচ্ছ কোথায়? আরে কিছু বলবো না তো, বসো। সুরাইয়ার কথায় রনি হাতে থাকা মোবাইলের পানে তাকিয়ে মৃদু হাসে, তারপর আবার সুরাইয়ার পানে তাকিয়ে প্রতিবাদকে বলে, পালাবো কেন? রুমে যাই, কাজ আছে। এটা বলে রনি হম্বিতম্বি হয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পিছন থেকে সুরাইয়া বলে উঠে, তুমি একাই আসছো? ভাই কই, ও যে আসেনি? নিজের মনে লুকিয়ে থাকা প্রশ্নটা আকস্মিক সুরাইয়ার মুখে শুনে আজরিনের বুকে মধ্যে ধু কপু ক শব্দ শুরু হয়ে যায়। শরীরটা কেমন জানি নাড়া দিয়ে উঠে। রনির উপরে যেতে যেতে বলে, আমার সাথেই তো আসছে। কি যেন জরুরি কল আসছে, বাহিরে দাঁড়িয়ে কথা বলছে। চলে আসবে এখনই। রনির বলা শেষ তখনই অমিত সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। সুরাইয়া রনির সাথে আর কোনো কথা না বলে অমিতকে আসতে দেখে বলে উঠল, এই তো ভাই এসে পড়েছে। আজরিন সুরাইয়ার কথায় অমিতের আশার পানে তাকায়। তার অক্ষি যেন অমিতকে দেখে প্রশান্ত হল। শরীরের শিরায় শিরায় থাকা রক্ত যেন দ্রুতগতিতে প্রবাহ হচ্ছে। অমিত আশেপাশে না তাকিয়ে উপরের দিকে যেতে যেতে সুরাইয়াকে উদ্দেশ্য করে বলে, এই টমেটো আমার জন্য 1 কাপ কফি বানিয়ে উপরে পাঠিয়ে দে তো। সুরাইয়া বলে, ভাই তোমার বউ থাকতে আমি তোমার বিয়ের আগে ভাবতাম বউ আসলে একটু মুক্তি দিবা, কিন্তু এখন তো দেখি যেই লাউ সেই কদুই আছো। অমিত মোবাইল স্ক্রুল করতে করতে উপরে যেতে যেতে বলে, গন্ধমূষিকের মতো ক্যাচ ক্যাচ না করে যেটা বলছি সেটা কর। তোমার বড় ভাইয়ের বউ লাগি আমি। সবার সামনে যা, তা নিজের বউয়ের সামনে একটু তো সম্মান করতে পার ভাই। অমিত উপরের বেলকনি থেকে নিচে তাকিয়ে একটু উঁচু গলায় বলে উঠে, যেদিন দাদি হবি সেদিন সম্মান করব। আজরিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া দেখে আর মৃদু হাসে। অমিত রুমের ভেতর চলে গেলে আজরিন সুরাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠে,
আপু কফিটা কি আমি বানাবো? আমি না খুব ভালো কফি বানাতে পারি। আগে সবসময় মাহতাব ভাইয়ার জন্য বানাতাম তো। পারবে তো বানাতে? তারপর একটু ভেবে সুরাইয়া আবার বলে, না ভাই থাক। তোমায় কষ্ট করে বানতে হবে না, আমিই বরং বানিয়ে ফেলি। তুমি যদি আবার হাত পা পুড়িয়ে ফেল? এমনিতে তোমার স্বামী আমায় টমেটো ডাকে। তোমার কিছু হলে তখন আবার আমায় পায়ে পিষে গালিয়ে ফেলবে। সত্যি বলছি কিছু হবে না। আমি বানাই প্লিজ। আজরিন বায়নার স্বরে সুরাইয়ার কাছে আবদার করে। আচ্ছা যাও। তবে সাবধানে। ওকে কিউটি। এটা বলে আজরিন কিচেনের দিকে চলে যায়। সুরাইয়া তখন পিছন থেকে আজরিনের চলে যাওয়া দেখে আর হাস্যমুখে নিচু গলায় বলে, পাগলি একটা। মিনিট 10 পর আজরিন কফির কাপ হাতে নিয়ে গুটি গুটি পায়ে রুমের দিকে আসে। মনে তার ভয় অমিতের কি তার বানানো কফি পছন্দ হবে, নাকি কফির কাপে চুমুক দিয়ে খেতে বিশ্রী হয়েছে বলে কাপ শুদ্ধ ফ্রিজ নিচে ছুঁড়ে ফেলে দিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। এসব ভাবতে ভাবতে আজরিন রুমের দরজা এসে পড়ে। আজরিন দরজা থেকে দেখতে পায় অমিত বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রুল করতেছিল। আজরিন দরজায় থমকে দাঁড়িয়ে ভেবে নেয়, কফি তো বানিয়ে নিয়ে আসলাম, আমার কি উচিত না একবার চেক করে নেওয়া কফিটা কেমন হয়েছে। ভাবনা অনুযায়ী সে অমিতের পানে তাকিয়ে দরজার সামনে থেকেই কফির কাপ থেকে এক চুমুক খেয়ে চেক করে নেয়। কফি মুখে নিয়ে তার কাছে কফিটা খেতে ঠিকঠাক মনে হয়। অমিত তখনও মোবাইল স্ক্রুল করছিল। আজরিন গুটি গুটি পায়ে বিছানার কাছে হেঁটে আসে। আর অমিতকে উদ্দেশ্য করে বলে, সুরাইয়া আপু আপনার জন্য কফি পাঠিয়েছে। আজরিনের কথায় অমিতের কোনো প্রতিবাক্য নেই। অমিত তখনও মোবাইলের মধ্যে ডুবে আছে। আজরিন নিচু গলায় বলে উঠে, কিভাবে মোবাইলের মধ্যে ডুবে আছে? আমার কথা কি উনার কানে যাচ্ছে না? শুনতে না পাক আমাকে কি দেখতেও পাচ্ছে না? আজরিন অমিতের এমন নিস্তব্ধতায় আবার একটু উঁচু গলায় বলে উঠে, শুনছেন সুরাইয়া আপু আপনার জন্য কফি পাঠিয়েছে। আজরিনের এবার বলাতে অমিতের ভিতর নাড়া দেয়। সে শুয়া থেকে উঠে বসে পড়ে। তার এক হাতে মোবাইল, সেই মোবাইলের পানে তাকিয়ে অন্য হাতটা বাড়িয়ে দিয়ে আজরিনের হাত থেকে কফির কাপটা নেয়। আজরিন অমিতের হাতে কফির কাপটা তো দিয়ে দিল, কিন্তু কফির কাপে চুমুক দেওয়ার সাথে সাথে অমিতের প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার জন্য তার ভেতরটা উতলা হয়ে আছে। এদিকে অমিত বিছানা থেকে উঠে কফির কাপটা হাতে নিয়ে বেকনিতে চলে যায়। অমিতের প্রতিক্রিয়া দেখার ভাগ্য আর আজরিনের হলো না। আজরিন বিষণ্ণ মন নিয়ে রুম থেকে চলে যায়। বেকনিতে এসে অমিত মোবাইল স্ক্রুল করতে করতে কফির কাপে চুমুক দিয়ে থমকে যায়। আজ অনেক বছর ধরে অমিত সুরাইয়ার বানানো কফি খায়, কিন্তু আজকের কফির স্বাদটা অন্যরকম ছিল। অমিতের বুঝার বাকি ছিল না আজকের কফিটা সুরাইয়া না বরং আজরিন বানিয়েছে। কফি খেতে খেতে অমিত হাস্যোজ্জ্বল মুখে নিচু গলায় নিজেকে বলে, বলতেই হয় মেয়েটা কফি খুব ভালো বানায়। এরই মধ্যে রাহির হোম টুটর চলে গেলে রাহি পড়ার টেবিলে বসে একা একা বই নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। আজরিন রাহির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় রাহিকে পড়ার টেবিলে বসে থাকতে দেখে তার রুমে প্রবেশ করে। আর রাহিকে উদ্দেশ্য করে বলে, তোমার কি এখন পড়াশোনা বাকি আছে? রাহি বলে, না তেমন কোন পড়া নেই, এমনিতেই বই নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। কেন? না যদি তোমার কোন কাজ না থাকে তাহলে আমরা না হয় একটু চাঁদ থেকে ঘুরে আসতাম। চাঁদে যাওয়ার কথা শুনে রাহির মধ্যে একটা মনস্তাত্ত্বিক অবস্থা দেখা যায়। সে হম্বিতম্বি করে বই বন্ধ করে আজরিনকে বলে, চল যাই। তারপর দুজন মিলে চলে যায়। রাতের বেলায় আজরিন পড়া নিয়ে বিক্ষিপ্ত। অমিত বেকনিতে বসে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে। একটু রাহি রুমে আসে। আজরিন রাহিকে দেখে বলে উঠে, রাহি, তুমি কিছু কি বলবে? রাহি আজরিনকে উদ্দেশ্য করে বলে, আমি কিছু বলবো না, দাদুভাই তোমায় রুমে ডাকছে। রুমে থাকা রকিং সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আশরাফ শিকদার দোল খাচ্ছে। চোখ তার মিটিমিটি নড়ছে। চেহারায় তার উদ্বেগের চাপ। এই পৃথিবীতে যে যত বেশি সম্পদের মালিক তার তত বেশি ভালো সম্পর্ক উদ্বেগ শব্দের সাথে। আশরাফ শিকদারেরও যেন নিত্যদিনের সঙ্গী এই উদ্বেগ শব্দ। খানিকটা সময় পর রাহি আর আজরিন রুমের সামনে আসে। আজরিন দরজার সামনে থেকে আশরাফ শিকদারের উদ্দেশ্য করে বলে, বাবা আসবো? আজরিনের স্বর শুনে আশরাফ শিকদার হম্বিতম্বি হয়ে হেলান দেওয়া অবস্থা থেকে বসে পড়ে। আজরিনকে দেখে তার মুখ হাস্যোজ্জ্বল হয়ে পড়ে। আজরিনকে উদ্দেশ্য করে বলে, আসো মা ভিতরে আসো। আজরিন আর রাহি ভিতরে এসে আশরাফ শিকদারের সামনে দাঁড়ায়। তিনি তাদেরকে সামনে থাকা বিছানায় বসতে বলে। তারা দুজন গুটিসুটি হয়ে বসে নির্ভীক হয়ে আশরাফ শিকদারের পানে তাকিয়ে আছে। আশরাফ শিকদার আজরিনকে উদ্দেশ্য করে বলে, পড়াশোনা কেমন চলছে? আজরিন এক হাতে মাথায় থাকা ঘোমটা টেনে নিতে নিতে বিনয়ী হয়ে মৃদু স্বরে বলে, এই তো বাবা আলহামদুলিল্লাহ। যাক ভালো হলেই ভালো। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, ইনশাআল্লাহ তুমি আমাদেরকে হতাশ করবে না। দোয়া করবেন বাবা। আশরাফ শিকদার মুখে হাসি নিয়ে বলে, ওমা মেয়ে কি বলে?
দোয়া তো অবশ্যই করি। আজরিন মৃদু হাসে। আশরাফ শিকদার আবার বলে উঠে, আর 5 দিন পরই তো তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষা, তাই না? আজরিন মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। আশরাফ শিকদার মুখে বিষণ্ণতার চাপ নিয়ে আজরিনকে মলিন স্বরে বলে, আজকে মিটিং শেষে আমার অমিতের সাথে এই নিয়ে কথা হয়েছে। অমিতের তো তোমাকে নিয়ে সে সদূর ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু মা, একটা সমস্যা হয়ে গেছে। যেদিন তোমার পরীক্ষা সেদিন অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে যেটাতে অমিতের অ্যাটেন্ড করাটা অত্যন্ত জরুরি। যার কারণে অমিতের তোমার সাথে যাওয়া হবে না। তোমার মন খারাপের কোনো কারণ নেই, রনি তোমার সাথে যাবে। মনে একটা অজানা ক্লেশ চেহারায় হাসি নিয়ে আজরিন আশরাফ শিকদারের কথার প্রতিবাদকে বলে, সমস্যা নেই বাবা, মন খারাপ কেন হবে? অমিত তোমাকে বিষয়টা হয়তো বলবে, কিন্তু আমার মনে হলো আমি আগে বলে দেই। তাই তোমায় ডেকেছি। আমার কোনো সমস্যা নেই, একজন গেলেই হলো, ওইখানে তো শুধু পরীক্ষা দিয়েই চলে আসব। তারপর খানিকটা সময় এ নিয়ে কথা বলার পর আজরিন তার রুমে চলে আসে। চেহারায় তার অন্যরকম একটা বিষণ্ণতা, যেটার কোনো নাম নেই। গুটি গুটি পায়ে রুমে এসে পড়ার টেবিলে বসে ভাবনার জগতে বিষণ্ণতা নিয়ে আনমনা হয়ে বসে আছে। কে জানে, হয়তো বা অমিতের না যাওয়া নিয়েই তার মনে এই বিষণ্ণতা। মলিন স্বরে নিজেকে বলে, উনি তো আমায় না নিয়ে গেলেই বাঁচে। আর উনার যাওয়াতে বা আমার কি? ভালোই হয়েছে উনি যাবে না, অন্তত কয়েকটা দিনের জন্য হলেও আমায় উনার ওই গোমরা মুখো চেহারাটা দেখতে হবে না। রাক্ষস একটা। বেলকনির দিকে তাকিয়ে আজরিন তিক্ততার সাথে এটা বলে নিজের মনকে সান্ত্বনা দেয়। তারপর আবার মলিন স্বরে বলে, কিন্তু তবুও কেন আমার খারাপ লাগে? অমিত বেকনিতেই আছে। তবুও আজরিন বসা থেকে একটু বাঁকা হয়ে উকি মেরে বেকনিতে অমিত আছে কিনা সেটা দেখার চেষ্টা করে। এরই মধ্যে আজরিনের মোবাইলে আকস্মিক রিং বেজে উঠে। আজরিন তখন স্বাভাবিকভাবে বসে মোবাইল হাতে নিলে দেখতে পায় ঐশী কল দিয়েছে। আজরিন কলটা রিসিভ করে কানে নিতেই মোবাইলের ওপাশ থেকে ঐশী বলে উঠে, কেমন আছিস দোস্ত? কণ্ঠে তার ফ্যাকাশে শোনায়। আজরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই? আছি মোটামুটি ভালোই। তোর কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? পড়তে পড়তে হাঁপিয়ে গেলি নাকি? আজরিন একটু বিরক্ত নিয়ে বলে, দূর কচুর পড়াশোনা, এসব বাদ দিয়ে অন্য কিছু বল। অন্য কি বলবো দোস? আমি তো বিপদে পড়ে গেলাম। আজরিন চেহারা একটু বিস্ময়কর করে ভ্রুকুচকে বলে, তোর আবার কি হলো? 5 দিন পর আমার পরীক্ষা। আমার ষাঁড়ের মতো দুটো বড় ভাই থাকা সত্ত্বেও আমাকে ঢাকা নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কিভাবে যাব? কি করব? এসব ভাবতে ভাবতে আজ সারাদিন আমি একটু পড়তেও পারি নাই। কোনো রাস্তা না পেয়ে এখন তোকে কল দিলাম। কেন? তোর ভাইদের আবার কি হলো? আরে বলিস না। আমার বড় ভাই তো ইঞ্জিনিয়ার, সেটা তো তুই জানিস। ভাইয়া এখন একটা প্রজেক্টের কাজে চট্টগ্রামের বাহিরে আছে, মনে হয় না আগামী 1 সপ্তাহতেও বাড়ি আসতে পারবে। আজরিন প্রকণ্ড হাসি নিয়ে ঐশীকে বলে উঠে, বড় ষাঁড়টার বুঝলাম কাজ, ছোটটার কি হলো? হাসিস না দোস্ত। মটকা আমার পুরো গরম আছে, জানি না মুখ দিয়ে কি বের হয়ে যায়। ওইটার কথা বলিস না, কোন বন্ধুর বোনের বিয়ে ওইখানে নাকি যাবে। ঐশী রসিকতা স্বরে আরো বলে, তবে আমায় একা ছেড়ে দেয়নি। বড় ভাই আমার খুবই দায়িত্বশীল। বলেছে আমি যাতে তোর সাথে কথা বলে যাওয়ার একটা ব্যবস্থা করি। দোস্ত সারাদিন অনেক ভেবে এখন তোকে কল দিলাম। দোস্ত তোর সাথে কি আমি যেতে পারি? ঐশী বিনয়ী স্বরে আজরিনের কাছে আবদার করে। আজরিন ঐশীর এ কথার কি জবাব দিবে? সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। খানিকটা ভেবে আজরিন বলে, দাঁড়া আমি তোকে জানাচ্ছি। আমায় একটু সময় দে। বেশি ভাবিস না, যাওয়ার একটা ব্যবস্থা হবে। কিছুক্ষণ কথা বলার পর ঐশী কল রেখে দেয়। ঐশীর কল রাখার পর আজরিন ঘনঘনিয়ে বলে, এক ভেজালে উপর আরেক ভেজাল। এতক্ষণ তো নিজের যাওয়া নিয়ে অসন্তোষ হয়ে বসেছিলাম। এখন আবার এই মেয়ে কল দিয়ে আরেক চিন্তায় ফেলে দিল। কি করব এখন আমি? তারপর আবার দীর্ঘশ্বাস ছেড়ে উপরের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে, ইয়া মাবুদ, আমার কেন এত পরীক্ষা নেও তুমি? রক্ষা কর মাবুদ, আমায় রক্ষা কর। এটা বলতে বলতে বইয়ের উপর হাত বাঁকিয়ে মাথা ফেলে দেয়। অনেক ভেবে চিনতে আজরিন ঠিক করে সে রনির সাথে এ নিয়ে কথা বলবে। খানিকটা সময় পর রনি হুড়মুড়িয়ে রুমে আসে। তাকে দেখে মনে হয় অনেক ব্যস্ততার মাঝেও আজরিনের কাছে আসছে। রনিকে রুমে আসতে দেখে আজরিন ফ্যাকাশে চেহারা নিয়ে বলে উঠে, আসছো তুমি? রনি বিছানার কোণে বসতে বসতে তাগিদ স্বরে বলে উঠে, এলাম তো, কি হয়েছে এত হম্বিতম্বি করে আসতে বললি যে? আজরিন রনির কথা শুনে ইশারা দিয়ে নিচু গলায় বলে, আস্তে কথা বল না, বেকনিতে ভাইয়া বসে আছে। আজরিন কথায় রনির গলার আওয়াজ যেন আরো বেড়ে গেল। রনি বলে উঠে, তো কি হয়েছে? ভাইকে কি আমি ভয় পাই? রনির কথায় অমিত বেলকনি থেকে উঁচু গলায় গম্ভীর স্বরে বলে উঠে, এসে যখন কান মলা দিব তখন বুঝবি ভয় পাস নাকি না। আজরিন অমিতের কথা শুনে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে।
রনি অমিতকে বলে উঠে, তাহলে তুমি জাগনা আছো? আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়লে। ছোটবেলা থেকে না তোমার এত কান মলা খেয়েছি যে এখন সেগুলা আমার নিত্যদিনের অভ্যোস হয়ে গেছে। বেকনিতে বসে আছো কেন? তোমার বউয়ের 5 দিন পর পরীক্ষা, এসে তো ওকে একটু গাইড দিতে পারো। আমার গাইড দেওয়ার কি প্রয়োজ? ওর সো কোল্ড ভাই আছে না? রনি ঠাট্টা স্বরে বলে উঠে, একটু পোড়া পোড়া গন্ধ আসতাছে। রনির এসব কথার মধ্যেই আজরিন বলে উঠে, তুমি কি ওনার সাথে ঠাট্টা করতে আসছো নাকি আমার কথা শুনতে আসছো? রনি নীরব স্বরে বলে, বল বল কি বলবি? আমাকে ঢাকায় তুমি নিয়ে যাচ্ছ জানো তো? রনি চেহারায় একটু উদ্বেগ নিয়ে বলে, হ্যাঁ আজকের মিটিং শেষে আঙ্কেল তাই তো বলল। এখন কি হয়েছে? তোমার ঐশী একটু আগে আমায় কল দিয়েছে। আজরিনের মুখের এ কথা শুনে রনির চেহারা হাস্যোজ্জ্বল হয়ে পড়ে। আজরিনের কথার প্রতিবাক্যে বলে, সত্যি? রনির এরকম মনস্তাত্ত্বিক অবস্থায় দেখে আজরিন রেগে গিয়ে চোখ রাঙিয়ে বলে, কথা শেষ করতে তো দিবা, কথার মধ্যে বা হাত কেন দেও? রনি শান্ত হয়ে বলে, আচ্ছা বল। আজরিন ঐশীর বলা প্রত্যেকটা কথা রনিকে গুছিয়ে বলে। রনি তো শুনে মহা খুশি। খুশিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে বলে, এত দেরি কিসের, ওকে হ্যাঁ বলে দে। আজারিন দাঁত গিজগিজ দিয়ে নিচু গলায় বলে, ওকে যে হ্যাঁ বলবো এখানেই তো সমস্যা। ও কি আমার আর অমিত ভাইয়া বিয়ে কথা জানে? ও তো জানে আমি তোমার বোন। আর আমার সৌয়ামী আমার খালতো ভাই। শেষের বাক্যটি বলতে গিয়ে আজরিনে স্বরমলিন শোনায়, তো ওকে বলে দেনা সত্যটা। ওকে না হয় বুঝিয়ে সত্যটা বলবো, সাথে এটাও বলবো ও যেন কাউকে বিষয়টা না বলে। কিন্তু তার আগে তো অমিত ভাই থেকে অনুমতি নেওয়া উচিত তাই না? এখন কথা হচ্ছে সেটা তুমি নিবা? রনি বিস্ময়কর হয়ে বলে, আমি? জি তুমি? রনি প্রথমে একটু ভেবে তারপর আবার বলে, সমস্যা নাই বলবো আমি। ঐশী জন্য আমি সব করতে পারি, আর এটা তো সামান্য কিছু। ওরে রোমিও এবার কথা না বাড়িয়ে যাও। আজকে এমনি আমার পড়ার অনেক লস হয়ে গেছে। রনি বেলকনির দিকে 2 কদম পা বাড়িয়ে আবার পিছন ফিরে তাকিয়ে আজরিনকে উদ্দেশ্য করে বলে, যাব? আজরিন ব্রুকুচকে নিচু গলায় তিক্ততা নিয়ে বলে, এখানে নাটক করো না, যাও। রনি গুটি গুটি পায়ে বেকনিতে হেঁটে যায়। ভদ্র ছেলের মতো অমিতের চেয়ারের পিছনে দাঁড়ায়। অমিত তখন ল্যাপটপে অফিসের প্রজেক্ট তৈরি করছে। রনি আলতো হাতে অমিতের 2 কাঁধ মেসেজ করতে থাকে। অমিত তখন রনিকে উদ্দেশ্য করে বলে, তোর আবার কি হলো? বাদরামি না করে কি বলতে আসছস? সেটা বল। বলবো। অমিত ক্ষিপ্ত হয়ে বলে, জবি এখান থেকে। রেগে যাও কেন? আচ্ছা বলছি, ওই যে তোমার কলেজ ফ্রেন্ড রাহাত আছে না? এরই মধ্যে অমিত বলে উঠে, আর বলতে হবে না, রাহাত আমায় কল দিয়ে সব বলেছে। সত্যি তো? তুমি কি বললে? কি বলবো, হ্যাঁ বলা ছাড়া আর কি উপায় আছে? রনি তো এটা শুনে খুশিতে গদগদ হয়ে যায়। তার মানে ঐশী আমাদের সাথে যাচ্ছে? অমিত গাড় ঘুরিয়ে রনির পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তুই এত লাফাচ্ছিস কেন? মুহূর্তের মধ্যে রনি নিশ্চুপ হয়ে যায়। অমিত রনিকে উদ্দেশ্য করে বলে উঠে, আমি রাহতকে এখনো সত্যটা বলি নাই। মেয়েটিকে বলিছ ঐশীকে কিছু একটা বলে বুঝিয়ে বলতো আমাদের সম্পর্ক নিয়ে। এদিকে আজরিন রনির আর অমিতের সব কথা আড়াল থেকে শুনে নেয়। অমিতের মেয়েটি বলায় আজরিনের বুঝার বাকি ছিল না, তাকে উদ্দেশ্য করে বলছে। আড়াল থেকে আজরিন অমিতের এ কথায় মুখ ভেঙচি দিয়ে নিচু গলায় বলে, আমার নাম। মেয়েটি আজ পর্যন্ত আমার নামটাও জানে না। আর এদিকে দেখ ঐশীর নাম কি সুন্দরে বলছে। জানে না নাকি ইচ্ছে করে মুখ দিয়ে বের করে না? মনে হয় যেন আমার নাম আই লাভ ইউ, যে মুখ দিয়ে বের করলে লজ্জা। রনি উদ্বেগ নিয়ে বলে, মেয়েটি? কোন মেয়ে আজরিন? হুম মম। ও নিয়ে তোমায় ভাবতে হবে না, আমাদের আজরিন অনেক বুদ্ধিমান, থুকু বুদ্ধিমতী। ও ঠিক পরিস্থিতি সামলে নিবে। রনির কথাটা কিছুটা ভাব নিয়ে বলে। ঘড়িতে তখন 5টা 29 মিনিটের ঘরের সংখ্যা বদল হয়ে যখন 30, তখনই আজরিনের মোবাইলে সেট করা অ্যালার্মটি বেজে ওঠে। ঘুম ঘুম চোখে অ্যালার্ম বন্ধ করে আজরিন আবার নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। মিনিট 5 পর আবার মোবাইলটি বেজে উঠে, তবে এবার তা কিন্তু অ্যালার্মের শব্দ ছিল না, বরং মোবাইলে কল আসায় সেই শব্দ। ঘুম চোখে আজরিন চোখ মিটিমিটি খুলে দেখে ঐশী কল দিয়েছে। আজরিন কলটা রিসিভ তো করে, কিন্তু তখনও সে ঘুমের অতল গভীরে। কলের ওপাশ থেকে ঐশী বলে উঠে, কিরে তুই এখনো ঘুমাচ্ছিস? আজরিন ক্ষীণ স্বরে বলে, কেন কি হয়েছে? ফোনের ওপাশ থেকে ঐশী হাসতে হাসতে বলে উঠে, এই ভাই তুই হুঁশে আয়। আজকে আমাদের ঢাকায় যেতে হবে। ঢাকার কথা শুনে আজরিনের ভেতরটা নাড়া দিয়ে উঠে, তার মনে পড়ে গতকালকের কথা। তার ঢাকা ভার্সিটির পরীক্ষা আর মাত্র 2 দিন বাকি। গতকাল আশরাফ শিকদার তাদের বলে দিয়েছে 2 দিন আগেই ঢাকায় চলে যেতে, যাতে পরীক্ষার দিন ধীরস্থিরভাবে পরীক্ষা দিতে পারে। ওই দিন যাতে জার্নির কোনো নিস্তেজ প্রভাব শরীরের না থাকে। আজ তাদের ঢাকার উদ্দেশ্যে বের হতে হবে। 7টায় তাদের ট্রেন।
আজরিন হম্বিতম্বি হয়ে গা থেকে কমফর্টার সরিয়ে উঠে পড়ে ঐশীকে উদ্দেশ্য করে বলে, তুই কি স্নান সেরে ফেলছিস? স্নান তো করে নিছি, এখন বসে একটু পড়তেছি। আমি ভাবলাম তুই উঠে পড়েছিস, তাই তোকে ঘুম থেকে উঠেই কল দেই নাই। অস্থিরতা স্বরে আজরিন বলে, সমস্যা নেই, আমার স্নান করতে বেশিক্ষণ সময় লাগবে না। তুই একটা কাজ কর, আমি তোকে রনি ভাইয়ার মোবাইল নম্বর দিচ্ছি, তুই দেখ ভাইয়া ঘুম থেকে উঠল কিনা। আমি স্নানে যাই। ফোনের ওপাশ থেকে ঐশী বিস্ময়কর হয়ে বলে, আরে আমি এখন ডাকতে গেলে দেরি হয়ে যাবে, তাই তোকে বলছি। কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা করছো না। ঐশী ভীতসন্ত্রস্ত স্বরে বলে, আচ্ছা দে। আজরিন কল কেটে ঐশীকে রনির নম্বর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে সে স্নানের যাওয়ার জন্য আলমারি থেকে জামা কাপড় নিয়ে নেয়। ওয়াশরুমে যাওয়ার সময় অমিতের দিকে তাকালে দেখতে পায় তার কমফোর্টার গায়ে ঠিক মতো নেই। আজরিন বিছানার কাছে এসে অমিতের গায়ের কমফোর্টারটা ঠিক করে দিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে ঐশী মনে ভয় নিয়ে মস্তিষ্কে সাহস এনে রনিকে কল দেয়। অনেকক্ষণ রিং হওয়ার পর রনি নিদ্রাচ্ছন্ন হয়ে কলটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে রনি নিদ্রাকাতুর স্বরে বলে উঠে, হ্যালো কে? ঐশী ভীতসন্ত্রস্ত স্বরে বলে, আসসালামু আলাইকুম। ঘুমের রাজ্যে থাকা রনি ঘুমের ঘোরে মেয়ের কণ্ঠ শুনে খানিকটা বিচলিত হয়। তবুও গভীর ঘুমে থাকায় স্বরটাকে ততটা পাত্তা দেয় না। সে নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে, তার কোনো প্রতিবাক্য নেই। শুধু ফোনের এপাশে শোনা যাচ্ছে তার নিঃশ্বাসের প্রতিশব্দ। রনির এরকম নিস্তব্ধতায় ঐশী আবার বলে উঠে, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি ঐশী বলছি। ঐশী শব্দটা রনির মস্তিষ্কের বিদ্যুৎ চমকানোর মতো কাজ করে। মুহূর্তের মধ্যে তার ঘুম হারাম হয়ে যায়। সে চোখ খুলে ডেবডেবে করে সিলিং এর দিকে তাকিয়ে আছে আর এক হাত দিয়ে কানে মোবাইল ধরে আছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো মৃত ব্যক্তির বের হয়ে যাওয়া আত্মা ফিরে এসেছে। তার শরীরের শিরার প্রবাহিত রক্তের চলাচল বেড়ে যায়। ঐশী আবার বলে উঠে, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? রনি মলিন স্বরে বলে, কে? তখন সে নিজে মধ্যে নেই, শুধু কানের মধ্যে ভেসে আসা শব্দের প্রতিবাক্যে সে কথাটা বলেছে, আমি ঐশী বলছি, আজরিনের কোচিং ফ্রেন্ড। আজরিন মনে হয় আপনাকে আমার কথা বলেছে। মম। ধীরে ধীরে তার ঘোর কেটে সে স্বাভাবিক হয়। আজকে আমাদের ঢাকা যাওয়ার কথা। আজরিন আমায় আপনার নম্বরটা দিয়েছে, বলছে আপনি ঘুম থেকে উঠেছেন কিনা সেটা জানার জন্য। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এখনো ঘুমাচ্ছেন। রনি ছোট স্বরে বলে, ঘুমালে আপনার সাথে এখন কথা বলছি কিভাবে? ঐশী বলে উঠে, কিছু কি বলছেন? না, বলছি যে এতক্ষণ ঘুমেছিলাম, এখন কিন্তু আমি জাগনা। হাসামাখা মুখে রনি ঐশীকে প্রতিবাক্য দেয়। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সে ঐশীর সাথে কথা বলতেছে। ঐশী মলিন হেসে বলে, ও সেটাই। আচ্ছা ভাইয়া, আপনি তৈরি হয়ে নিন, আমি রাখছি। এটা বলে ঐশী রনি কিছু বলার আগেই কল রেখে দেয়। রনি কান থেকে মোবাইল সরিয়ে এনে মোবাইলের পানে তাকিয়ে এক হাত বুকের বা পাশে রেখে নিজেকে বলে, এতক্ষণ তো ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু যখন ভাইয়া বলে ডাকলো না তখনই শব্দটা বুকের ভেতর তীরের মতো গেথে চিন চিন করতে থাকে, তখন বুঝলাম এটা সত্য। রনি লজ্জাসংকোচ হয়ে বিছানায় গড়াগড়ি খেতে খেতে আরো বলে, তবে ভাইয়া বলুক আর যাই বলুক, এমন সকাল আমার জীবনে প্রতিদিন আসুক। এই আজরিনকেও না একটা বর্ষর ট্রিট দিব। এদিকে ঐশী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বাপরে বাপ, আরেকটু হলে মারাই যেতাম। এই আজরিনের বাচ্চার কারণে একটু পর আমার পরিবারে কান্নার রোল পড়ে যেত। শেষের কথাটা ঐশী দাঁত দাঁত গিজে বলে। এরই মধ্যে আজরিন স্নান শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। ঐশীকে মেসেজ দিয়ে বলে দেয় তৈরি হওয়ার জন্য। নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে তৈরি হওয়ার জন্য। আয়নার ভিতর থেকে আজরিনের নজর পড়ে বিছানায় শুয়ে থাকা অমিতের পানে। মুহূর্তের মধ্যে তার চেহারা বিষাদে ঢেকে যায়। বিয়ের আজ প্রায় 5 মাস, কিন্তু এই 5 মাসে একদিনের জন্য সে অমিতের কাছ থেকে দূরে থাকেনি। তাদের সম্পর্কটা হয়তো আরও 5-10 জন কাপলের মতো স্বাভাবিক না। হয়তো তাদের এই সম্পর্কের কোনো নাম নেই। কিন্তু একসাথে এতদিন থাকায় মানুষটা তার অভ্যাসে পরিণত হয়েছে। সকালে চোখ খুলে মানুষটাকে দেখা, বেলা শেষে মানুষটা ঘরে ফিরবে, সে প্রত্যাশায় উদ্বিগ্ন হয়ে থাকা। সারা রুম জুড়ে মানুষটার গায়ের সুবাস। সব যেন তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে। আজরিন আনমনা হয়ে আয়নার সামনে থেকে গুটি গুটি পায়ে হেঁটে অমিতের পানে আসে। আনমনা হয়ে ধীরস্থিরভাবে অমিতের পাশে বসে অপলক দৃষ্টিতে অমিতের পানে তাকিয়ে আছে। আজরিন ভাবে, সময় থমকে যাক, মানুষটা এভাবে ঘুমিয়ে থাকুক আর আমার দৃষ্টি ওনার এই নিষ্পাপ চেহারার পানে আটকে পড়ুক। অমিত তখন উপুর হয়ে ঘুমিয়ে আছে। আজরিন অমিতের কানের কাছে গিয়ে ফিসফিস গলায় বলে, আমি তো চলে যাচ্ছি গুমরামুখো। আজকে থেকে প্রায় 4 দিনের জন্য আপনার আমাকে সহ্য করতে হবে না। আপনাকে আমার এই অসহ্যকর মুখচন্দ্র দেখতে হবে না। 4 দিন হয়তো আপনার জন্য খুবই অল্প সময়, কিন্তু আমি যখন ভাবি 4 দিনের জন্য আপনার থেকে দূরে যাচ্ছি, আমার মনে হয় সেই সময়টা বুঝি 4 জন্মনের।
এসব বলতে বলতে কখন যে আজরিনের চোখ বেয়ে অশ্রু চলে আসে তা তার নিজেরও অজানা। সেই অশ্রু আজরিনের গাল বেয়ে অমিতের গালে পড়ে। আজরিন সেটা দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে, এটা ভেবে এই বুঝি অমিতের ঘুম ভেঙে যাবে। আজরিন হম্বিতম্বি হয়ে আলতো হাতে অমিতের গালে পড়া অশ্রু ফোঁটাগুলো মুছে উঠে পড়ে। মিনিট 20 মধ্যে আজরিন সম্পূর্ণ তৈরি হয়ে যায়। ঐশীর সাথেও যোগাযোগ করে রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। রুম থেকে বের হওয়ার সময় আজরিন বারবার অমিতের পানে তাকায়। এক পর্যায়ে সে দরজার কাছ থেকে বিছানায় শুয়ে থাকা অমিতের কাছে ছুটে যায়। অমিতের উপর হালকা ঝুঁকে তার চুলে হাত বুলাতে বুলাতে কাঁদো স্বরে নিচু গলায় বলে, ভালোই হইছে আপনি ঘুমিয়ে আছেন। আপনি ঘুমিয়ে আছেন বলেই তো আপনার নিষ্পাপ মুখ দেখে বের হতে পারছি, না হলে তো আপনার ওই গুমরামুখো চেহারাটা দেখতে হতো। তবে এটাও ঠিক, আপনি গুমরামুখো হয়ে থাকেন বলেই হয়তো আপনার প্রতি আমার এত মায়া। তারপর আজরিন দেরি হয়ে যাচ্ছে ভেবে এক হাত দিয়ে গাল বেয়ে পড়া অশ্রু মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে পড়ে। নিচে ড্রয়িং রুমে সোফায় রনি আজরিনের অপেক্ষায় বসে আছে। আজরিন নিচে আসলে দেখে সুরাইয়া সকাল সকাল উঠে তাদের জন্য তড়িগড়ি করে হালকা নাস্তা তৈরি করেছে। জাহানারা বিবি রনির সাথেই বসে আছে। আজরিন এসে হালকা নাস্তা করে নেয়। তারপর তারা ট্রেন ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে আশরাফ শিকদার কাল রাতে তার ড্রাইভারকে বলে দেয় যাতে আজ সকালে রনি আর আজরিনকে ট্রেন স্টেশন দিয়ে আসে। ড্রাইভারও আশরাফ শিকদারের কথা মতো সকাল সকাল চলে আসে। রনি আর আজরিন জাহানারা বিবি আর সুরাইয়াকে বিদায় দিয়ে গাড়িতে উঠে। গাড়িতে বসলে রনি আজরিনকে উদ্দেশ্য করে বলে, তোর বান্ধবীকে বলেছিস স্টেশন অপেক্ষা করতে? আজরিন মলিন স্বরে বলেছি। স্টেশন কার সাথে আসবে সেটা জানছ? শুনছি ওর আম্মু নিয়ে আসবে। তোর কথা এমন শোনায় কেন? ভাইকে ছেড়ে দূরে যাচ্ছিস বলে মন খারাপ? আজরিন হেলান স্বরে বলে, হ্যাঁ তোমায় বলছে। আহারে থাক মনা, কাঁদিস না, ভিডিও কলে কথা বলিস তাহলেই তো হয়। ঠাট্টার স্বরে রনি আজরিনকে বলে, তুমি একটু চুপ থাকবে? বিরক্তিকর। আজরিনের কথা বলায় কিছুটা তিক্ততা ছিল। রনি সামনে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে মলিন হাসে। স্টেশনের পাশে টং দোকানে বসে চা খাচ্ছে ঐশী আর মা। অনেকদিন পর এভাবে চা খাওয়া। মা মেয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে, সাথে মা মেয়েকে বুঝাচ্ছে পরীক্ষায় কিভাবে মাথা ঠান্ডা রাখবে, কিভাবে কি করতে হবে, সাথে আরো কত কি। একজন মা যেমন হয় আর কি। এরই মধ্যে ঐশীর মোবাইলের রিং বেজে উঠে। আজরিনের কল এসেছে। ফোনের ওপাশ থেকে আজরিন বলে, আমরা স্টেশন চলে এসেছে, তোরা কই আছস? ঐশীর এক হাতে চায়ের কাপ অন্য হাতে দিয়ে মোবাইল কানে ধরে আছে। বসা থেকে উঠে চারপাশ একবার চোখ দিয়ে বুলিয়ে নেয়। কিন্তু স্টেশনে এত মানুষের ভিড়ে ঐশী আজরিকে না দেখতে পেয়ে বলে, আমরা টং এর দোকানে আছি। তোরা কই? ঐশীর কথা শুনে আজরিন চোখ বুলিয়ে টং এর দোকানটা খুঁজতে ছিল। তারপর তার দূর থেকে চোখে পড়ে একটি টং এর দোকান। সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলছে। পাশেই একজন মহিলা মেরুন কালার হিজাব পরে বসে আছে। আজরিনের বুঝার বাকি ছিল না এটা ঐশী। আজরিন ঐশীকে উদ্দেশ্য করে সেদিকে হাত নাড়াতে থাকে। ঐশী সেটা দেখতে পেয়ে চায়ের কাপ রেখে আজরিনের পানে ছুটে আসে, আজরিনও তার পানে ছুটে যায়। তারপর দুজনকে জড়িয়ে ধরে। আর বেচারা রনি আজরিনের লাগেজে হাতে নিয়ে অসহায়ের মতো সে দৃশ্য দেখে যাচ্ছে। আর মিটিমিটি হেসে উপরের পানে তাকিয়ে মনে মনে বলে, ইয়া আল্লাহ, তুমি একটু আমার পানে তাকিও। আজরিনের মতো এমন সুমধুর দিন যেন তোমার এই অসহায় বান্দার জীবনেও আসে, যেদিন আজরিনের জায়গায় আমি থাকব। এতক্ষণ ধরে আজরিনের মধ্যে যেই বিষণ্ণতা ছিল, ঐশীর সাথে দেখা হওয়ার পর তার চেহারায় এখন আর সেই বিষণ্ণতা নেই। দুজনকে পেয়ে ভারী খুশি। হয়তো এটাকেই বন্ধুত্ব বলে, যার কাছে এলে সব দুঃখ পুড়িয়ে যায়। আজরিন ঐশীকে বলে উঠে, আন্টি কই? ঐশী পিছন ফিরে তাকিয়ে বলে, ওই তো আসতাছে, চা খেয়েছি তো সেটার বিল দিয়ে আসছে। তারপর আজরিনের পিছনে দাঁড়িয়ে থাকা রনির পানে তাকিয়ে বলে, উনি তোর রনি ভাইয়া না? আজরিন রনির পানে তাকিয়ে বলে, হুম মম। আপনি ভালো আছেন? ঐশী বিনয়ী স্বরে রনিকে শুধালো। রনি সরল সোজা ছেলের মতো মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। এতদিন তো ঐশীকে গাড়ির ভেতর থেকে দেখেছে। আজ এত কাছ থেকে দেখে তার মুখ বন্ধ হয়ে আছে, এতটাই বন্ধ হয়েছে যে সে ঐশীকে পাল্টা প্রশ্ন পর্যন্ত করেনি। এরই মধ্যে ঐশীর আম্মু চলে আসে। ঐশী মাকে উদ্দেশ্য করে বলে, এই তো আমার আম্মু চলে আসলো। আজরিন বিনয়ী হয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? মুখে হাসি নিয়ে ঐশীর মা বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আন্টি আলহামদুলিল্লাহ ভালো। ঐশীর আম্মু আজরিনের চিবুকে হাত দিয়ে বলে, বাহ, তুমি তো দেখতে বেশ মিষ্টি। ঐশী সারাদিন তোমার কথা বলে। তারপর রনি পানে তাকিয়ে বলে, তোমার ভাই বুঝি? জি আন্টি। রনি লজ্জাসংকোচ হয়ে বলে, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ।
এভাবে অনেকক্ষণ খোশগল্প করতে করতে 7:05 মধ্যে ট্রেন চলে আসে। তারপর তারা ঐশীর মাকে বিদায় দিয়ে ট্রেনে উঠে পড়ে। আজরিন আর ঐশী এক সিটে বসে আর তাদের সামনের সিটি রনি বসে। কিছুক্ষণের মধ্যে তাদের ট্রেন ছেড়ে দিবে। তার মধ্যে রনির মোবাইলে একটা কল আসলে সে উঠে ট্রেনের দরজার কাছে কথা বলতে চলে যায়। ঘড়িতে তখন 8টা। রাহি অমিতের রুমের বাহির থেকে গান মেশানো স্বরে ডাকতে থাকে, চাচ্চু চাচ্চু ও চাচ্চু। তার সাথে ছোট্ট রাফিও ছিল। দুজন একজন আরেকজন পানে তাকিয়ে একবার রাহি ডাকে তো আরেকবার রাফি ডাকে, তাত্তু তাত্তু ও তোত্তাত্তু, তারপর খিলখিলিয়ে হাসে। রাফির বয়স 3-এর উপর হলেও এখনো ভালোভাবে কথা বলতে পারে না। চেহারা তাদের খুবই হাস্যোজ্জ্বল দেখে বোঝা যাচ্ছে ডাকটাকে তারা খেলা বানিয়ে ফেলছে। এদিকে অমিত বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে মোবাইল স্ক্রুল করতেছিল। যখন দুজনের এরকম ডাক দেওয়া শুনতে ফেল, সে মোবাইল স্ক্রুল করা বন্ধ করে দরজার পানে তাকিয়ে আছে। একটা সময় তারা রুমের দরজার সামনে এসে পড়ে। অমিতকে বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে থাকতে দেখে রাহি বলে, তুমি উঠে পড়েছ? অমিত বলে উঠে, তোমরা দুজন এমন শুরু করলে কেন? রাহি একটু রসিকতা নিয়ে বলে, আমরা আবার কি করলাম, আমরা তো শুধু আমাদের ডিউটি পালন করছি। অমিত শুয়া থেকে উঠে ছোট্ট রাফিকে কাছে টেনে কোলে নেয়। রাহির কথার প্রতিবাক্যে বলে, মানে? মানে মামুনি আমাকে কল দিয়ে বলেছে তোমায় যাতে ঘুম থেকে ডেকে তুলে দিই। অমিত রাফিকে আদর করতে করতে বলে, তোমাদের এই মামুনি কি দূরে গিয়েও আমার গাড় থেকে নামবে না? দূর থেকে এখন তোমাদের মাধ্যমে আমার মাথা চিবিয়ে খাবে? এটা বলে রাফির গালে কয়েকটা চুমু এঁকে দিয়ে কোল থেকে নামিয়ে দেয়। বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা এখন যাও। রাহি রাফির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাত ধর। রাফি হাত ধরলে দুজন মিলে দুষ্টামি করতে করতে রুম থেকে বের হয়ে যায়। অমিত বসা থেকে পিছন ফিরে আজরিনের বালিশের পানে তাকায়। নিজেকে মলিন স্বরে বলে, যাক, অনেক দিন পর নিজের রুমটাকে একান্ত নিজের মনে হচ্ছে। তারপর দেয়ালে থাকা ঘড়ির পানে তাকিয়ে স্নান করার জন্য ওয়াশরুমে চলে যায়। একটু পর অমিত তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে থেকে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সাথে গুনগুনিয়ে গান গাইতে গাইতে আয়নার দিকে চলে যায়। তোর মন পাড়ায় থাকতে দেয় আমায়, আমি চুপটি করে দেখব আর ডাকবো ইশারায়। তুই চাইলে বল, আমার সঙ্গে চলে ওই উদাসপুরের বৃষ্টিতে, আজ ভিজব দুজানায়। গানের গলা তার বেশ ভালো। ভার্সিটিতে থাকতে বন্ধুরা মিলে গিটার বাজিয়ে গানের আসর জমাতো। অনেক দিন পর আজকে আবার সেই গলায় গানের আওয়াজ তুলল। আজকে আর সে প্রতিদিনের মতো ওয়াশরুম থেকে পোশাক পরে বের হয়নি, বরং বিয়ের আগে যেভাবে তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হয়ে যেত সেভাবেই বাহির হয়েছে। তার নিজেকে আজকে স্বাধীন মনে হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নানা ভঙ্গিমাতে হেয়ার স্টাইল করতে থাকে। খুশিতে সে আজ গদগদ হয়ে আছে। কিছুটা সময় পর অমিত সেই গানটা গুনগুন করে গাইতে গাইতে আয়নার সামনে থেকে আলমারি কাছে আসে। কিন্তু আলমারি খোলার সাথে সাথে অমিত গান গাওয়া থামিয়ে থমকে যায়। এটা দেখে যে আজরিন প্রতিদিনের মতো আজও যাওয়ার আগে অমিত ভার্সিটিতে যেই পোশাক পরে যাবে সেটা গুছিয়ে রেখেছে। সেখানে ছিল একটা শার্ট আর প্যান্ট। অমিত আলতো হাতে শার্ট প্যান্টটা হাত নিয়ে কিছুটা ভাবে। এতক্ষণ তার চেহারায় যেই খুশিটা ছিল এখন সেটা নিমেষে হারিয়ে গিয়েছে। কে জানে, হয়তো বা আজরিনের তার প্রতি এত কেয়ার দেখে তার ভেতরটা কিছুটা নাড়া দেয় না তো অন্য কিছু। ফ্যাকাশে চেহারা করে অমিত শার্ট আর প্যান্টটা পরে রুম থেকে বের হয়ে যায়। প্রায় 6 ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা ঢাকায় রনিদের বাসায় পৌঁছায়। পুরো জার্নিটা ঐশী আর আজরিনের ভালো কাটলেও রনি খুবই বোরিং কেটেছে। সারাটা সময় সে শুধু নিশ্চুপ দর্শকের মতো আজরিন আর ঐশীর আজাইরা প্যাচাল শুনতে শুনতে এসেছে। আর মাঝে মাঝে বাড়ির লোকগুলো কল দিয়ে তাকে মেয়ে দুটোর বডিগার্ডের মতো ট্রিট করত। রনিদের বাসাটা 7 তলায়, 4 তলায় তারা থাকে, বাকি সবগুলো প্লট ভাড়া দেওয়া। বাসার দারোয়ান রনিকে দেখে গেট খুলে দেয়। তারপর তারা লিফটটা করে 4 তলায় এসে পড়ে। সদর দরজার কলিং বেল বাজিয়ে তারা দাঁড়িয়ে আছে। রনির পাশে দাঁড়িয়ে আজরিন আর ঐশী চারপাশে চোখ বুলাচ্ছে আর ফিসফিস করে কথা বলছে। কিছুটা সময় পর রনির 11 বছরের ছোট বোন রূপা এসে দরজা খোলে। অনেকদিন পর ভাইকে দেখে বোন তো খুশিতে আত্মহারা। একটু থো হয়ে দাঁড়িয়ে থেকে খেকশিয়াল বলে রনিকে জড়িয়ে ধরে। রনিও বোনকে আগলে ধরে। এদিকে রনির মা বাসায় একটু কোলাহল শুনতে পেয়ে রুম থেকে বের হয়। রূপাকে উদ্দেশ্য করে বলে, কে এস? কথাটা বলে শেষ করার আগেই ছেলেকে দেখতে পেয়ে ছেলের মুখের পানে তাকিয়ে থমকে যায়। ছেলেকে এসে জড়িয়ে ধরে পুরো মুখে চুম্বন এঁকে দেয়। খুশিতে তার চোখ দিয়ে অশ্রু জড়তে থাকে। রনি মাকে এত উতলা হতে দেখে বলে, মা কি করছো? মনে হচ্ছে আমি কয়েক বছর পর বিলেত থেকে আসছি। দরজায় দাঁড়িয়ে কি সব আদর করে ফেলবে? নতুন মেহমান নিয়ে আসছি, তাদেরকে নিয়ে ভেতরে আসতে তো দেও। ঐশীর রনি মা আর বোনের ব্যবহারে খানিকটা বিচলিত হয়।
ঐশী ভাবতে থাকে, রনি উনার ছেলে, আজরিনও তো উনার মেয়ে, কিন্তু রনির মা বোন আজরিনকে নিয়ে কেন এত মাতামাতি করেছে না? শুধু ছেলেকেই আদর করছে। রনির কথায় মা রনির পিছনে থাকা আজরিন আর ঐশীর পানে তাকায়। তারপর আজরিনের কাছে গিয়ে তার হাত ধরে বলে, এ আমাদের অমিতের বউ না? বাহ, ছবি থেকেও তো বাস্তবে দেখতে বেশি মিষ্টি। রনির মায়ের মুখে এই কথা শুনে ঐশীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মনে হচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রনি, মা এটা কি বলল? আজরিন রনির বোন না, বরং অমিত ভাইয়ার বউ। আজরিন ম্যারিড? তার মানে এতদিন সে সব ভুল জানত। ঐশীর চেহারায় বিস্ময়কর হওয়ার চাপ স্পষ্ট দেখা যাচ্ছে, যেটা আজরিন আর রনি উপলব্ধি করতে পারছে। তারপর রনি মা ঐশীর পানে তাকিয়ে আজরিনকে উদ্দেশ্য করে বলে, এটা তাহলে তোমার ফ্রেন্ড? আস মা, ভিতরে আস। রনি আগেই ভিতরে চলে যায়। রনির মায়ের কথায় আজরিন আর ঐশী গুটি গুটি পায়ে ভেতরে আসে। ভিতরে এসে তারা সোফায় বসে। রনি নিজের রুমে চলে যায়। রনির মাও তাদেরকে হালকা নাস্তা দেওয়ার জন্য কিচেনে চলে যায়। তাদের পাশের সোফায় আজরিন রূপাকে বসে থাকতে দেখে কাছে ডেকে নিজের পাশে বসায়। আজরিন রূপার সাথে টুকটাক কথা বলতে থাকে। এদিকে ঐশী তো আজরিন অমিতের বউ বিষয়টা নিয়ে এখনো ঘোরের মধ্যে আছে। ঐশী আর রূপা কথা বলার মধ্যে রনির মা রূপাকে ডেকে কিচেনে নিয়ে যায়। রূপাকে চলে যেতে দেখে এসি আজরিন। ঐশীর এরকম ব্যবহারে আজরিন বলে উঠে, কিরে, তোর আবার কি হলো? ভূত প্রেত শোয়ার হলো নাকি? ঘোরের ঘরে ঐশী বলে উঠল, দোস্ত আন্টি ওই সময় কি বলল রে? আজরিন খানিকটা হেসে বলে, যা বলেছে ঠিক বলেছে, যা শুনেছিস ঠিক শুনেছিস। তারপর একটু করুণ স্বরে বলে, দোস্ত তোকে আমি সবটা বুঝিয়ে বলবো, কিন্তু তোর কাছে রিকোয়েস্ট, বিষয়টা কাউকে বলিস না। দেখ, আমি তোকে কতটা বিশ্বাস করি, যেই সত্যটা আমার পরিবারের লোকজন ছাড়া কেউ জানে না, সেটা আজ তুই জানলি। আশা করি আমার বিশ্বাস তুই নষ্ট করবি না। ঐশী নির্ভীক হয়ে আজরিনের কথাগুলো শুনেতে থাকে। আজরিন কথা বলা শেষ করতেই রনির মা তাদের জন্য হালকা নাস্তা নিয়ে আসে। ভার্সিটি শেষে দুপুরের ক্লান্তি নিয়ে বাসায় ফিরে অমিত। এক মুহূর্তের জন্য অমিত ভুলে যায় আজরিন নামের অস্তিত্বটা আজ বাড়িতে নেই। রুমের দরজার কাছে এসে রুমের অবস্থা দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। তার মনে পড়ে যায়, যেই মানুষটা তার এই অগোছালো রুমটা পরিপাটি করে রাখে, সে আজ বাড়িতে নেই। সকাল বেলায় কমফর্টারটা যেভাবে অগোছালো রেখে গেছে, সেটা সেভাবেই বিছানায় পড়ে আছে। যেভাবে স্নান শেষে ভেজা তোয়ালে দুটো বিছানায় রেখে গেছে, সেগুলো সেভাবে পড়ে আছে। আয়নার সামনে থাকা কসমেটিক্সগুলোও ছড়িয়ে ছিটিয়ে। অমিতের অগোছালো রুম পছন্দ, তবুও আজ তার এই অগোছালো রুম দেখে ক্রোধ হচ্ছে। অমিত ধীর পদক্ষেপে রুমে এসে হাতে থাকা ল্যাপটপের ব্যাগটা আজরিনের টেবিলে রাখে। তারপর বিছানার কাছে এসে একটা তোয়ালে হাতে নেয়। তোয়ালে হাতে নিতে অমিতের মনে পড়ে যায় ওই দিনের কথা, যেদিন আজরিন বেকনিতে তোয়ালে শুকাতে দিয়ে রুমে আনতে ভুলে যায়। যার কারণে অমিত তাকে তোয়ালেতে কেন হাত দিয়েছে, এটা নিয়ে দু চারটি কথা শুনিয়ে দেয়। তার সাথে খারাপ ব্যবহার করে। অমিত এটাও উপলব্ধি করতে পারে, যেটা আজরিন থাকাকালীন তার চোখে পড়েনি। সেদিন মেয়েটিকে এত কথা শোনানোর পরও মেয়েটি রোজ তার বিছানায় রেখে যাওয়া তোয়ালেটা চাঁদ থেকে শুকিয়ে এনে আলমারিতে গুছিয়ে রাখত। এসব ভাবতে ভাবতে তার নিজের ভিতর আজরিনের জন্য অনুশোচনা হয়। সে হাতে থাকা তোয়ালেটা খাটের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তের মধ্যে তার চেহারায় ক্রোধে ঢেকে যায়। তবে কি সেটা আজরিনের সাথে ওই দিন খারাপ ব্যবহার করা, নাকি এই অগোছালো রুম? তা তার নিজেরও অজানা। ক্রোধে তার গলা শুকিয়ে যায়। সে বিছানার সাথে থাকা ছোটটি টেবিলের উপরের জগটা থেকে পানি খেতে যায়, তখনই দেখে জগটায়ও পানি নেই। তার ক্রোধ তো আরও বেড়ে যায়। সে দরজার কাছে গিয়ে চেঁচাতে থাকে, মামা, বাড়িতে কি কেউ নাই নাকি? সুরাইয়া, কেউ কি আছো? কণ্ঠে তার স্পষ্ট ক্ষিপ্ততা মিশে আছে। তার চোখ মুখ লালা হয়ে যায়। অমিতের এরকম চেঁচানোতে সুরাইয়া জাহানারা বিবি হম্বিতম্বি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। অমিতের রুমে এসে জাহানারা বিবি অমিতের পানে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হয়েছে বাবা, এত চেঁচাচ্ছিস কেন? অমিত গম্ভীর স্বরে বলে, চেঁচাচ্ছি মানে? আমার জগে পানি নেই, বিছানা হতে রুমের সবকিছু এত অগোছালো কেন? এগুলো গোছানোর মতো কি একটা মানুষও নাই এই বাড়িতে? সুরাইয়া ভীতসন্ত্রস্ত হয়ে জাহানারা বিবি পিছনে দাঁড়িয়ে আছে। জাহানারা বিবি আর সুরাইয়া রুমের চারপাশ চোখ দিয়ে একবার বুলিয়ে নেয়। তারপর জাহানারা বিবি কোমল স্বরে বলে, তুই তো তোর রুমে কারো আসা কোনো জিনিসপত্রে হাত দেওয়া এসব পছন্দ করছো না, তাই আর আমরা কেউ আসিনি। আশা বারণ, তার মানে কি আমার জগে পানীয় দেওয়া যায় না? সুরাইয়া কাপা কাপা স্বরে বলে, আমাকে 5 মিনিট দেও, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। ক্ষিপ্ততা নিয়ে অমিত একটু নিস্তব্ধ হয়ে জাহানারা বিবি আর সুরাইয়ার পানে তাকায় থাকে। তারপর কোন কথা না বলে বিছানা থেকে একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অমিত ওয়াশরুমে চলে গেলে সুরাইয়া আর জাহানারা বিবি তড়িঘড়ি করে রুমটা গোছাতে থাকে।
এদিকে অমিত নিজের ক্রোধ কন্ট্রোল করতে না পেরে ওয়াশরুমের ঝর্ণা চালু দিয়ে তার নিচে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে। একসময় তার ক্রোধ কিছুটা নিয়ন্ত্রণ এলে সে নিজেই তার আকস্মিক এত ক্রুদ্ধ হওয়ার কারণ খুঁজে। সে ভাবে, বিয়ের আগে তো আমার জীবন এরকমই ছিল, অগোছালো অনিয়ম, কিন্তু আজকে আমার আকস্মিক এত অগোছালো পরিবেশ দেখে কেন ক্রোধ হচ্ছে? আমি কেন কারণ ছাড়াই এত ক্রুদ্ধ হয়ে গেলাম? কি হয়েছে আমার? আমার কি শরীর খারাপ হলো নাকি? শেষের লাইনটি বলে অমিত মলিন হাসে। এরই মধ্যে সুরাইয়া আর জাহানারা বিবির পুরো ঘর গোছানো শেষ হয়ে যায়। তারা রুম থেকে চলে যায়। যেতে যেতে সুরাইয়া জাহানারা বিবিকে উদ্দেশ্য করে বলে, আপনার ছেলের উন্নতি হয়েছে। আমাদের আজরিন জাদু জানে, দেখেছেন এ কয়েক মাসে কেমন অগোছালো মানুষটাকে গুছিয়ে নিল। জাহানারা বিবি হাস্যোজ্জ্বল হয়ে বলে, ক্রোধকে তো কমাতে পারল না। এই যে আকস্মিক অল্প ব্যাপারে ক্রুদ্ধ হয়ে যাওয়া, আল্লাহ না করুক ওর এই ক্রোধটাই যেন ওর জীবনে অভিশাপ হয়ে না আসে। রাত 8। আজরিন বসে বসে পড়তেছিল। তার পাশে বিছানার সাথে হেলান দিয়ে ঐশী মোবাইল স্ক্রুল করতেছিল। মুখে তার হাসি লেগে আছে, বুঝাই যাচ্ছে কারো সাথে চ্যাট করতেছে। আজরিন ঐশীর মুখের পানে তাকিয়ে রসিকতা নিয়ে বলে, সামথিং রং, কার সাথে চ্যাট করিস? হু। ঐশী হেসে বলে, আরে আমার বড় খালার ছেলে রাহান ভাইয়া। হু হু, বুঝি বুঝি, একদিন দেখবো এই ভাইয়াই চাইয়া হয়ে গেছে। হ্যাঁ, চোরের মনে পুলিশ পুলিশ। নিজে দেখেন না, বিয়ে করা স্বামীকে সবার কাছে ভাইয়া বলে পরিচয় দেন। এজন্যই তো সবাইকে নিজের মতো ভাবেন। আজরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হু, আমি কি আর সাদে দেই? পরিস্থিতি রে বোন, পরিস্থিতি। আকস্মিক ঐশী মোবাইল হাত থেকে রেখে হেলান দেওয়া অবস্থা থেকে বসে উদ্বিগ্নতা নিয়ে আজরিনকে বলে, দোষ, একটা সত্যি কথা বলি। তার মানে এতদিন সব মিথ্যা বললি? আরে মজা না, সিরিয়াস বল। অমিত ভাইয়া কিন্তু আমার ক্রাশ ছিল। আজরিন হাস্যোজ্জ্বল মুখ ফ্যাকাশে করে বলে, কি? ঐশী ডেবডেবে চোখ করে তাকিয়ে বলে, সত্যি। আজরিন মলিন স্বরে বলে, সত্যিটা জানার আগ পর্যন্ত, তাই তো? তারপর ঐশীর দিক থেকে অক্ষি সরিয়ে বইয়ের পানে তাকিয়ে বলে, আশা করি আজকে থেকে আমাকে আন্টি আর অমিত ভাইয়াকে আঙ্কেলের চোখে দেখবি। হু হু, পোড়া পোড়া গন্ধ আসতাছে। তবে এটা ঠিক, অমিত ভাইয়া তোর স্বামী হওয়ার আগে আমার ক্রাশ ছিল। সম্পর্ক চেঞ্জ করতে হলে তুই কর, আমি কেন করব? এটা বলতে বলতে ঐশী আবার মোবাইল হাতে নিয়ে হেলান দিয়ে বসে পড়ে। আজরিন ঐশীকে আবার মোবাইল হাতে নিয়ে বসতে দেখে বলে, দোষ, এবার একটু পর অনেক তো মোবাইল ঘাটলি। আমি তো আর তোমার মতো বিদ্যাসাগরণী না যে সারাদিন বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে থাকব। ঐশীর কথা বলার মধ্যেই আজরিনে মোবাইলে রিং বেজে উঠে। রিং এর শব্দে আজরিনের ভেতর মোচড় দিয়ে উঠে, এই বুঝি অমিত ভাইয়া কল দিল, এটা ভেবে আসার পর থেকে আজরিন প্রত্যাশায় উদ্বিগ্ন হয়ে আছে, মানুষটার একটি কল অথবা একটি মেসেজের আশায়। আজরিনের মোবাইলে কলের রিং বেজে উঠায় ঐশী বলে উঠে, এই তো তোমার মহারাজের কল, চলে আসল। আজরিন ঐশীর কথার প্রতিবাক্য না দিয়ে মোবাইলের পানে তাকিয়ে দেখে তার মা জামিনা খাতুন ভিডিও কল দিয়েছে। সেটা দেখে আজরিনের ভিতরের অস্থিরতাটা কমে। আজরিন কল রিসিভ করলে দেখতে পায় ফোনের অপর পাশে রুবিনা মাহিরা মাহাতাব আর জামিনা খাতুন তার সাথে কথা বলবে বলে একসাথে বসে আছে। আজরিন তাদের সাথে অনেকক্ষণ কথা বলার পর কলটা রেখে দেয়। মিনিট 10 পর রনি রুমের দরজার কাছে এসে আজরিনকে ডাক দেয়। আজরিন রনির কাছে গেলে দুজন ড্রয়িং রুমের দিকে যায়। যেতে যেতে রনি আজরিনকে ফিসফিস স্বরে বলে, ওই তোর বান্ধবীর আমাদের বাসা পছন্দ হয়েছে। আজরিন বিরক্ত নিয়ে বলে, তুমি আমার পড়া বন্ধ করে এটা বলার জন্য ডেকেছ? আরে না, ডেকেছি তোর বান্ধবীর কি খেতে পছন্দ, একটু জিজ্ঞেস করতি। আম্মুকে বলবো রান্না করতে। আজরিন রনির এ কথায় থমকে দাঁড়িয়ে পড়ে। চেহারায় তার ক্রোধ ভেসে উঠে। চোখ ডেবডেবে করে রনির পানে তাকিয়ে আছে। রনির আজরিনের পানের তাকিয়ে ভীতসন্ত্রস্ত স্বরে বলে, রেগে গেলি? এ ভাই রাগিস না, আমি সিরিয়াস। তোমার কপালে দুঃখ আছে দেখে নিও। তোকে হাড়ি দই খাওয়াবো। মুহূর্তে মধ্যে আজরিনের পুরো চেহারা আহ্লাদে ভরে যায়। আহ্লাদ স্বরে রনিকে বলে, সত্যি? 3 সত্যি। রনির কথার প্রতিবাক্যে আজরিন বলে, দাঁড়াও, আমি এক্ষুনি জিজ্ঞেস করে আসছি। এটা বলে আজরিন হম্বিতম্বি করে রুমে চলে যায়। রনি দাঁড়িয়ে থেকে আজরিন আসার প্রত্যাশায় রুমের দরজার পানে তাকিয়ে আছে। খানিকটা সময় পর মলিন চেহারা নিয়ে রুম থেকে বের হয়ে আসে। আজরিনকে আসতে দেখে রনি 2 কদম এগিয়ে আসে। আজরিনের চেহারার পানে তাকিয়ে বলে, কিরে, তোর চেহারা এমন দেখাচ্ছে কেন? কি পছন্দ? আজরিন মলিন স্বরে বলে, বুনা খিচুড়ি। বুনা খিচুড়ি পছন্দ? রনি বলায় হতাশা মিশে আছে। তারপর আবার হতাশ হয়ে বলে, বুনা খিচুড়ি আমার একদমই অপছন্দ। মলিন স্বরে আজরিন বলে, আমারও। রনি উৎফুল্ল হয়ে বলে, সমস্যা নেই। আমার অপছন্দের হলে কি হয়েছে, ওর তো পছন্দের আমি মানিয়ে নিব। মাকে বলছি রান্না করতে।
আজরিন তখনও হতাশ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। আর মনে মনে রনির এসব উদ্ভট আচরণের জন্য তাকে গালি দিচ্ছে। রনি 2 কদম পা বাড়িয়ে আবার পিছিয়ে এসে বলে, ওইও এখন কি করছে রে? আজরিন বিরক্তি নিয়ে বলে, কি করছে? আবার চ্যাট করছে। রনি উদ্বেগ চেহারা নিয়ে ভ্রু কুঁচকে বলে, চ্যাট করছে মানে? কার সাথে? কার সাথে? আবার বলল যে ওর খালতো ভাইয়ের সাথে। ওর এই খালতো ভাইরাসটা আবার কে? উদ্বেগ হয়ে আবার বলে, তুই সিউর ওর খালতো ভাইরাস থুক্কো ভাইয়ের সাথে চ্যাট করতেছে? আমি জানি না, যতটুকু জানি তোমায় বলছি। আমি আর কিছু জানি না। এটা বলে আজরিন বিরক্তি নিয়ে রুমের দিকে চলে যায়। রনি দাঁড়িয়ে থেকে আজরিনের চলে যাওয়া দেখে আর গনগনাতে থাকে, সত্যি কি খালতো ভাই নাকি আমার জীবনের ভাইরাস? তারপর আবার বিরক্তি নিয়ে নিচু গলায় নিজেকে বলে, দূর ছাই, এটা নিয়ে ভাববো না। মেয়েটাকে দেখে মনে হয় না ওর জীবনে কোনো ভাইরাস আছে। ওর খালতো ভাই হবে, না হলে আজরিন ভুল শুনেছে। রনি মা কিচেনে রাতের খাবার বানাচ্ছে। রনি গুটি গুটি পায়ে কিচেনের গিয়ে মায়ের আশেপাশে ঘুরঘুর করতে থাকে। কখন এটায় হাত দেয়, কখন ওইটায় হাত দেয়, কখনো বা জগ থেকে পানি ঢেলে খায়। রনির মা ছেলের এসব কাণ্ড দেখে বলে, কি হয়েছে? কিছু বলবি? রনির মায়ের এই প্রশ্নে সাহস পায়। মায়ের কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরে আদুরে স্বরে বলে, মা একটা কথা বলি। রনির মা ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে বলে, একটা কেন, আমি তোর 1000 কথা শুনতে রাজি। বুনা খিচুড়ি রান্না করবে, জানি তোমার কষ্ট হবে তবুও। রনি মা রনিকে পিছন থেকে ছাড়িয়ে রনির মুখোমুখি হয়ে বলে, তুই আবার এটা কবে থেকে খাচ্ছ? ছোটবেলায় তোকে এত খাওয়াইছি যে বড় হওয়ার পর তুই নাম শুনলেও বমি করছো। আমার জন্য না তো? তাহলে কার জন্য? আবার পেঁয়াজ কাটতে কাটতে বলে। রনি লজ্জাসংকোচ চেহারা নিয়ে বলে, তোমার বৌমার জন্য। মা পিছন ফিরে বিস্ময়কর চেহারা নিয়ে বলে, মানে? রনি মায়ের হাত থেকে চুরিটা রেখে মায়ের কাঁধে হাত রেখে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বলে, আমি এখন যা বলবো তুমি কিন্তু রেগে যাবে না? তোর বাবা মারা যাওয়ার পর থেকে তুই আমার হাতের লাঠি। তোর উপর আমি কেন রেগে যাব? বল, কি বলবি? মা তুমি এত ভালো কেন? কারণ আমার ছেলের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, সে এমন কিছু করবে না বা বলবে না যেটায় মা কষ্ট পায়। আছে না আজরিনের বান্ধবী ঐশী, আছে না, ওকে আমি তোমার ছেলের বউ বানাতে চাই। মা ছেলের মুখোমুখি হয়ে বিস্ময়কর হয়ে বলে, কি? রনি কোনো প্রতিবাক্য নেই, শুধু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মায়ের চোখের পানে তাকিয়ে আছে। তার মা আবার বলে উঠে, তার মানে তোরা রিলেশন করছো? রনি বিনয়ী হয়ে বলে, না। তাহলে? আমি ওকে এখনো কিছু বলিনি। তাহলে বলছো না কেন? মায়ের একথায় রনি বিস্ময়কর হয়ে আহ্লাদ স্বরে বলে, কি বলছো? মা হেসে বলে উঠে, দেরি কিসের? বলছো না কেন? রনি উৎফুল্ল হয়ে বলে, তার মানে তোমারও ওকে পছন্দ? মা রনিকে সরিয়ে পেঁয়াজ কাটতে চলে যায়। পেঁয়াজ কাটতে কাটতে বলে, পছন্দ হবে না, আমার ছেলের পছন্দ বলে কথা। দুপুরের খাবার খাওয়ার সময় ওর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলাম না। শুনে যা বুঝলাম, মেয়েদের বংশ পরিচয় ভালোই। তার থেকে বড় কথা, মেয়েটারও বাবা নেই। বাহ, তুমি তো দেখি আমার থেকেও ভালো বুঝছো ওর সম্পর্কে। বুঝতে হবে না মা টাকার? তোর আগে পৃথিবীতে আসলাম, তোর থেকেও ভালো বুঝবো, এটা স্বাভাবিক না? তবে ওকে বলছিস না কেন? না মা, ও এখনো ছোট। এখন বলা ঠিক হবে না। এই নিয়ে মা ছেলে অনেকক্ষণ খুনসুটি করে। সারা সন্ধ্যায় বাহিরে কাটিয়ে বাসায় ফিরল অমিত। সচরাচর সন্ধ্যার পর অমিতকে বাসা থেকে বের হতে দেখা যায় না। কারণ সন্ধ্যার পর তাকে স্টুডেন্টের জন্য প্রেজেন্টের সেমিস্টারের বিভিন্ন প্রশ্ন, এদিকে আবার বাবার অফিসের বিভিন্ন প্রজেক্ট তৈরি, এসব নিয়ে ত্বরান্বিত থাকতে দেখা যায়। আজ রুমে এসে অমিতের কাছে রুমটা ফাঁকা ফাঁকা লাগে। মনে হচ্ছে কি যেন নেই। কি করবে বুঝতে পারে না। নিজে নিজে কতক্ষণ পায়চারি করে। তারপর ভাবে ল্যাপটপ নিয়ে বসবে। দুপুরের এসে ল্যাপটপটা যেভাবে আজরিনের পড়ার টেবিলে রাখে সেটা সেভাবেই আছে। অমিত ল্যাপটপটা নেওয়ার জন্য আজরিনের টেবিলে যায়। ল্যাপটপ নিয়ে আসার সময় তার জোরতার মাঝে চোখে পড়ে আজরিনের একটি খাতার পৃষ্ঠা উল্টে আছে। আর তাতে কি যেন লিখা। বিষয়টা তার মস্তিষ্কে আসলে, সে আবার পিছন ফিরে তাকায় লেখাটা দেখার জন্য। অমিত খাতাটা হাত বাড়িয়ে কাছে আনে। সেখানে স্পষ্ট লেখা আছে, অমিত প্লাস আজরিন সমান অরিন। দ্যাট শ মেন্স অরিন শিকদার। আজরিন প্লাস অমিত সমান রিজমি। দ্যাট শ মেন্স রিজমি শিকদার। মেয়েটার মনে এসব উদ্ভট চিন্তা ভাবনা আসে কোথায় থেকে? পড়শোনার নামে ফাঁকিবাজি চলত। অমিত লেখাগুলো দেখে আর নিচু গলায় কথাগুলো বলতে থাকে। রুমে আসার সময় নিচে সুরাইয়াকে কফি নিয়ে আসতে বলে। এরই মধ্যে সুরাইয়া কফি নিয়ে আসে। সুরাইয়া রুমে ঢুকতেই অমিত হম্বিতম্বি করে খাতাটা বন্ধ করে নেয়। সুরাইয়া এসে বিছানার পাশের টি টেবিলে কফির কাপটা রেখে দেয়। আর রুম থেকে চলে যেতে যেতে বলে, কিছু লাগলে বইল। আমি এখন আসি, রাফিকে খাবার খাইয়ে ঘুম পড়াতে হবে, এটা বলে চলে যায়।
অমিত ল্যাপটপ নিয়ে বিছানায় এসে বসে কফির কাপটা হাতে তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে সে থমকে যায়। কফিটা তার কাছে বিষাদ লাগে। নিচু গলায় তিক্ততা নিয়ে বলে উঠে, আমার মুখে স্বাদ নেই নাকি সুরাইয়া কফি ভালো বানায়নি? কি হচ্ছে আমার সাথে এসব? আমার কেন আজকের দিনটা এত উন্মাদ ভাবে কাটছে? এখন আবার কফিটা এত বিষাদ লাগে কেন? আগে তো সুরাইয়ার বানানো কফিই খেতাম। এ কদিন হলো ওই ননসেন্সটার বানানো কফি খাচ্ছি, তাতে কি আমার মুখের স্বাদ বদলে গেল নাকি? এমন তো কখনোই হয়নি। এটা বলে সে কফির কাপটা রেখে ল্যাপটপ নিয়ে বেকনিতে চলে যায়। সেখানেও অনেকক্ষণ ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করে, কিন্তু কিছুতেই তার কাজে মন বসে না। অমিতের নিজের এই উন্মাদ অবস্থা দেখে নিজের উপর ভীষণ ক্ষিপ্ত হচ্ছে। সে ল্যাপটপ বন্ধ করে বসা থেকে উঠে পড়ে দু হাত দিয়ে নিজের চুলগুলো পিছনে টানছে আর পায়চারি করছে। একটা সময় অস্থিরতা নিয়ে বলে, না না, আমাকে পায়চারি করলে হবে না, অনেক কাজ বাকি। এটা বলে অমিত ল্যাপটপ নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে যায়। অমিতকে ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে কাজ করতে দেখে তো পরিবারের সবার চেহারা বিস্ময়কর হয়ে যায়। সবাই থো হয়ে দিনের বেলায় চাঁদ দেখের মতো অমিতের পানে তাকিয়ে আছে। বিষয়টা অমিত খেয়াল করে সবার পানে একবার চোখ বুলিয়ে গম্ভীর স্বরে বলে, হোয়াইট? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? পেজ জানাত হেডার জান্নাত হায়দার। সুরাইয়া বিস্ময়কর চেহারা নিয়ে বলে, তুমি এখানে বসে কাজ করছো? তোমাকে তো খাবারের সময় ব্যতীত কখন অপ্রয়োজনে ড্রয়িং রুমে দেখি না। আর কাজের সময় তো নাই। আর তুমি আজকে এসে এই কোলাহল পরিবেশে কাজ করছো? আজকে আকস্মিক তোমার কি হলো? রুমে গেলে বুঝি বউকে মিস কর? তাই? শেষের বলা কথায় সুরাইয়ার স্বর আহ্লাদিত ছিল। কেন? আমার কি এখানে বসে কাজ করা বারণ? তাহলে তোমরা বল আমি চলে যাই। আর মিস করা? তাও আবার ওই ইডিয়েটটাকে? এটা বলে অমিত উঠতে নিলে সুরাইয়া উতলা হয়ে বলে উঠে, না না, তোমাকে যেতে হবে না, আমরা চলে যাই। তুমি বরং মনোযোগ দিয়ে কাজ কর। এটা বলে তারা চলে যায়। অনেক রাত হলো। রাতে ঘুমানোর জন্য আজরিন ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। ঐশী বিছানায় শুয়ে আছে। আজরিন ওয়াশরুম থেকে বের হলে ঐশী আজরিনকে উদ্দেশ্য করে বলে, দোষ বলতেই হয়, রনি ভাইয়ার আম্মু বুনা খিচুড়ি খুব ভালো রান্না করে। না খেয়ে মিস করলি রে? আজরিন ঐশীর কথা শুনে ঘনঘনিয়ে বলে, সারাদিন ধরে একজন মানুষকে মিস করে আসতাছি, খিচুড়ি মিস করার সময় কই? তাও আবার যেটা আমার সবচেয়ে অপছন্দের। এদিকে অমিত ঘুমানো জন্য শুয়ে তো পড়ে, কিন্তু অক্ষি জোড়া তার উদাসীন হয়ে আছে। নিদ্রা যেন সেই উদাসীনতার প্রান্ত খুঁজতে বেরিয়েছে। তাই তো অমিত নিদ্রার ফেরার প্রত্যাশায় বালিশের এপাশ থেকে ওপাশ করতে থাকে। আর বারবার তার পাশের বালিশের পানে তাকাচ্ছে, মনে হচ্ছে নিদ্রা যেন এই বালিশের পাশ দিয়েই আসার কথা। সারাদিন যেমন তেমন এখন তার আজরিনের কথা ভীষণ মনে পড়ছে। মেয়েটির অনুপস্থিত তাকে ভীষণভাবে ভাবাচ্ছে। একটা সময় সে বিরক্ত হয়ে উঠে বসে পড়ে আরে বিরক্তি নিয়ে বলে উঠে, অফ ড্যামিট, আমি কেন ওকে নিয়ে এত ভাবছি? ওকে? আমার বউ? কিন্তু ওইটা তো কাগজে কলমে। আমি তো ওকে বউ মানি না। এই বাচ্চা মেয়েটা নাকি অমিত শিকদারের বউ। ছি, লোকে শুনলে আমায় কি বলবে? এইটা ছিল আমার রাগের মাথায় করা একটা ভুল সিদ্ধান্ত। একটু নিস্তব্ধ থেকে বিবেকবান হয়ে অমিত আবার বলে, সব বাদ, কিন্তু মেয়েটা তো এখন আমার বউ। আমার তো ওর উপর একটা দায়িত্ব আছে। আজ সারাদিনে আমার উচিত ছিল না ওকে একবার কল দিয়ে ওর খোঁজ নেওয়া? অপর প্রান্তে আজরিন মোবাইল হাতে নিয়ে শুয়ে শুয়ে ভাবে, মানুষটার সারাদিনে আমার কথা একবারও মনে পড়েনি। একটা কল পর্যন্ত দেয়নি। কি এমন ব্যস্ততা ওনার, যে ব্যস্ততা ওনাকে একজন জ্যান্ত মানুষকে ভুলিয়ে রেখেছে? বউ হিসাবে নাই হোক মানবা, তার খাতিরেও তো কল দিতে পারে। এদিকে অমিত নিজেকে বলে, আমিকেই কেন ওকে কল দিতে হবে? ও তো আমাকে একটা বার কল দেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু আমার ঘুম কেন আসছে না? তারপর অনেকক্ষণ নিস্তব্ধ থেকে অমিত ভাবে, যদি আমার ঘুম না আসার কারণ ওই মেয়েটা হয়, তাহলে আমার কাছেও আইডিয়ায় আছে। এটা বলে অমিত শরীরের নিচের অর্ধাংশে থাকা কমফর্টারটা সরিয়ে বিছানা থেকে উঠে পড়ে আলমারি কাছে গিয়ে আজরিনের কমফর্টরটা আনে। তারপর আজরিন যে পাশে ঘুমায় সে পাশে গিয়ে আজরিনের বালিশে তাদের মধ্যখানে সবসময় দেওয়া তাকিয়াটা রেখে সেটাকে কমফর্টার দিয়ে ডেকে নেয়। এবার অমিত নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এবার ঠিক আছে, এখন নিশ্চয় ঘুম আসবে। এটা বলে নিজের পাশে গিয়ে শুয়ে পড়ে। রাতের গভীরতা বাড়ছে। ঐশী সজোরে নিঃশ্বাস ছেড়ে ঘুমাচ্ছে, কিন্তু আজরিনের চোখে ঘুম নেই। মোবাইলে সে কখন তাদের ভাটিয়ারি লেকে তোলা পিকগুলো দেখে, কখন বা ফেসবুকে গিয়ে অমিতের ফেসবুক আইডিটা খুঁজে, কখন বা মোবাইলে সেভ থাকা অমিতের নম্বরটা দেখে আর মিটিমিটি হাসে। প্রথমবার যখন আজরিন অমিতের নম্বরের জন্য হুড়মুড়িয়ে রনি রুমে ছুটে যায়, অমিত তখন ভরদুপুরে এসির সর্বোচ্চ পয়েন্ট বাড়িয়ে কমফর্টার গায়ে দিয়ে রনির রুমেই মুখ ফিরিয়ে শুয়ে আছে। আজরিন তখন রনি ভেবে পিছন থেকে অমিতের গা থেকে কমফর্টরটা টেনে সরিয়ে নেয়।
অমিতও তখন আজরিনকে রনি না আজরিন ভেবে উঠার আগে পাশ ফিরে কমফর্টারটা সজোরে টান দেয়। এতে অমিতের রকম অপ্রস্তুত টানে আজরিন গিয়ে অমিতের উপর পড়ে যায়। আজরিনের এলোমেলো চুলগুলো অমিতের পুরো মুখচন্দ্রকে ঘিরে ধরে। আজরিন তখন নিজের মধ্যে ছিল না। অমিত তো চুলগুলো হাত দিয়ে মুখ থেকে সরাচ্ছে আর বিরক্তি নিয়ে বলছে, হোয়াট দা, কি হচ্ছে এসব? অমিতের কথায় আজরিনের মস্তিষ্ককে নাড়া দিলে সে তড়িঘড়ি করে উঠার চেষ্টা করে, কিন্তু তার উঠার আগেই রনি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অমিত আর আজরিনকে এই অবস্থা দেখে রনি মুখ লুকাতে লুকাতে লজ্জাসংকোচ ভঙ্গিতে বলে, এই ভাই, এসব কি হচ্ছে? তোমাদের কি প্রাইভেসি বলে কিছু নাই? তোমাদের লজ্জা না থাকতে পড়ে কিন্তু আমার আছে। রোমাঞ্চ করার শখ হলে নিজের রুমে গিয়ে করো না, তোমাদের আমার রুমটাই বেছে নিতে হলো। এরই মধ্যে আজরিন উঠে পড়ে। অমিত রনির কথার প্রতিবাদকে ক্ষিপ্ত হয়ে বলে, ইডিয়েট কোথাকার, এসব কিচ্ছু হচ্ছে ওপরে গিয়েছে। রনি উদাসীন হয়ে বলে, আমি তো এখানে পড়রা কোনো ওয়ে দেখছি না। থাক ভাই, বাদ দেও, আমি কিছু দেখি নাই। রনির কথা শেষ হওয়ার আগেই আজরিন লজ্জাসংকোচ হয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। ভাবনা শেষ হতেই আজরিন মোবাইলে গোমরা মুখ দিয়ে সেভ করে রাখা অমিতের নাম হাস্যোজ্জ্বল হয়ে উচ্চস্বরে পড়ে। ভালোবাসা ভঙ্গিতে নামটা বরাবর যেই আঙুল দিয়ে মোবাইল মুছতে যায় তখনই আঙ্গুলের চাপ লেগে অমিতের কাছে কল চলে যায়। অমিতের কাছে এত রাত কল চলে গেছে দেখে মুহূর্তের মধ্যে আজরিনের শরীরের বোধ বুদ্ধি হারিয়ে যায়। কাপা কাপা হাতে কোনোভাবে কলটা রাখে, সাথে অস্থির হয়ে পড়ে, একটু পর কি হবে এটা ভেবে আজরিন মোবাইলটা পাশে রেখে দেয় আর ভাবতে থাকে, উনি কি এত রাত জাগনা? যদি ওনার ঘুমে ডিস্টার্ব হয়, কলটা দেখতে পায় কি মোবাইলটা ছুঁয়ে ফেলে দিবে? এখন না দেখুক, যদি সকাল বেলা দেখে তাহলে কি হবে? কল গিয়েছে তা না হয় ম্যানেজ করে নিতাম, কিন্তু এত রাত কল দিয়েছি বলে তার জন্য তো অনেক কথা শোনাবে। কত ভাবনা তার মনে। তার ভাবনা কিছুটা সময় যেতেই মোবাইলে রিং বেজে ওঠে। সেই রিং এর আওয়াজ শুনে তার বুকের ধুকপুকানি বেড়ে যায়। তারপরও চোখ বন্ধ করে কাপা কাপা হাতে পাশ থেকে মোবাইলটা হাতে নেয়। মিটিমিটি করে অক্ষি জোড়া খুলে দেখে গোমরা মুখ। তার নার্ভাসনেস বেড়ে যায়। কল রিসিভ করবে কি করবে না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। রিং বেজেই যাচ্ছে দেখে আজরিন কাপা কাপা শরীর নিয়ে শুয়া থেকে বসে পড়ে। তারপর সাহস করে কলটা রিসিভ করে মোবাইলটা কানে নেয়। মোবাইল ওপাশ থেকে কোনো আওয়াজ নেই, এদিকে আজরিনও চুপটি করে আছে। ভয়ে তার হাত পা শীতল হয়ে আসছে। কিছুটা নীরব থেকে মোবাইলের ওপাশ থেকে অমিত দাম্ভিক স্বরে বলে ওঠে, হ্যালো। স্বর দাম্ভিক শোনালেও ভয়েজ তার মন কেড়ে নেওয়া। অমিতের হ্যালো শব্দের প্রতিবাক্য আজরিনের কাছে নেই। তাই তো কোন কথা না বলে কাপা কাপা স্বরে সোজাসাপটা বলে, ভুলে কল চলে গেছে। একটু নিশ্চুপ থেকে অমিত বলে, এত রাতে আর কি হচ্ছে? ঘুমাচ্ছ না কেন? ঘুমাচ্ছ না কেন? অমিতের কথা আজরিনকে একটা অন্যরকম প্রশান্তি দেয়। আজরিন অমিতের কথার প্রতিবাদকে বোকার মতো বলে, ঘুমিয়েই তো আছি। অমিত মলিন স্বরে বলে, ঘুমিয়ে আছো? তাই? আজরিন যদিও কথাটা নিজের মধ্যে থেকে বলেনি, কিন্তু অমিতের কথা শুনে নিজের মাথায় ঠুসা দিয়ে নিচু গলায় নিজেকে বলে, এই আজরিনের বাচ্চা, উল্টা পাল্টা কি বলছিস? আজরিনের ঘনঘনিয়ে কথায় অমিত বলে উঠে, কিছু বলছো? আজরিন বলে, না, বলছি যে এতক্ষণ ঘুমিয়েই ছিলাম। আপনার কল পেয়ে উঠলাম। আমার কল পেয়ে উঠছ? নাকি তুমি মিস কল দিয়েছ বলে আমি বেক করেছি? আর তোমার কথা এতটাই স্পষ্ট যে বোঝা যাচ্ছে এতক্ষণ ঘুমিয়েছিলে নাকি সজাগ ছিলে। অমিতের কথায় আজরিন থতমত খেয়ে যায়। আজারিন বলে, আপনি ঘুমাচ্ছে না? এত রাত জাগলে তো অসুস্থ হয়ে যাবেন। অমিত বলে, লোকে মুখে একটা গল্প শুনলাম। চুরি করতে গিয়ে দুই চোর যখন মুখোমুখি হয়ে যায় তখন একজন আরেকজনকে পুলিশের ভয় দেখায়। তোমার বলা কথাটা এখন সেরকম হয়ে গেল না? আগে নিজের চাকায় তেল দেও। অমিতের কথা শুনে আজরিন হাসি আটকে রাখতে না পেরে হাসতে হাসতে অমিতকে বলে, আপনার মতো গোমরামুখ রাক্ষস নিজেকে চোরের সাথে তুলনা করল। এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। আজরিনের কথা শুনে ফোনের ওপাশ থেকে অমিত ব্রুকুচকে ক্ষিপ্ত হয়ে বলে, আমায় তুমি কি বললে? আমি গোমরা মুখ রাক্ষস? অমিতের ক্ষিপ্ত স্বরে এই কথা শুনে মুহূর্তে আজরিনের হাস্যময় মুখচন্দ্রিমা বিষাদে ডেকে যায়। আজরিন ভাবে, এই যা মজার চলে, আমি এটা কি বললাম? ওনার কাছে ওনাকে গোমরামুখ রাক্ষস বললাম। তারপর অমিতকে বিনয়ী স্বরে বলে, সরি, মুখ ফসকে বেরিয়ে গেল। মুখ ফসকে বেরিয়ে গেল সেটা আবার বলে, তোমার মনে আমায় নিয়ে এই চিন্তা? সরি বললাম তো। সত্যি বলছি, এটা আমার মনের কথা না। আমি এটা কোথায় থেকে যে বলে পেলাম নিজেও জানি না। ইউ নো হোয়াট, আমার তোমাকে কল দেওয়াটাই উচিত হয়নি। রাখছি আমি। এটা বলে অমিত আজারিনের মুখের উপর কলটা রেখে দেয়। আজরিনের কান থেকে মোবাইল এনে মোবাইলের পানে তাকিয়ে টান স্বরে বলে, এই যা, আমারও না মুখটার কোনো কন্ট্রোল নেই। কি দরকার ছিল?
এটা বলে উনার মোডটা নষ্ট করার একটু ভালো মন্দের খবরও জিজ্ঞেস করতে পারলাম না। তারপর কমফোর্টরটা দিয়ে মুখচন্দ্র ঢেকে শুতে শুতে বলে, থাক, ওনার ভয়েস তো শুনতে পেলাম, এবার শান্তিতে ঘুমাতে পারবো। খুশিতে গদগদ হয়ে ঘুমিয়ে পড়ে আজরিন। সব প্রত্যাশার অবসান শেষে আজ আজরিন আর ঐশীর ঢাকা ভার্সিটির এক্সাম। পরীক্ষার সময় সকাল 11টা। দুজনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে ফেলে। তারপর দুজনই তাদের পরিবার পরিজনের সাথে কল করে দোয়া চেয়ে নেয়। ঘড়িতে এখন 8টা কি তার একটু বেশি বাজে। সময় যত গনিয়ে আসছে দুজনের মধ্যে পরীক্ষা নিয়ে ততই ভয় বেড়ে যাচ্ছে। ভয় সকালে নাস্তা খাওয়ার সময়ও দুজন ভালো করে খেতে পারেনি। দুজনে এখন ভেজা চুল ছেড়ে দিয়ে এতদিন ধরে খাতায় নোট করে রাখা গুরুত্বপূর্ণ টপিকগুলো চোখ বুলিয়ে দেখছে। রনির মা কিচেনে রান্না করছে। রূপা রুমে এসে আজরিনকে বলে, আপু আম্মু বলছে আপনারা তো সকালে নাস্তা করেননি, এখন কি খাবেন? বলার জন্য তাহলে আম্মু বানিয়ে দিবে। আজরিন ঐশীকে কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে ঐশী না করে দেয়। তারপর আজরিনও কিছু খাবে না বলে রূপাকে পাঠিয়ে। রূপা চলে গেলে আজরিন মোবাইলের পানে তাকিয়ে চেয়ে ভাবে, সবার সাথেই তো কথা বললাম, শুধু উনি ছাড়া ওনাকেও কি একবার কল দিব? এরই মধ্যে ঐশীর মোবাইলে রিং বেজে উঠে। আকস্মিক ঐশীর মোবাইলের রিং এর আওয়াজে আজরিনের ভিতরটা নেড়ে ওঠে। আজরিন নিজের গায়ে থুথু দেয় আর ঐশী তার পানে তাকিয়ে মিটিমিটি হাসতে হাসতে কথা বলার জন্য মোবাইল নিয়ে বেকনিতে চলে যায়। এদিকে আজকে অমিত ভার্সিটি থেকে ছুটি নিয়েছে, কারণ আজ 12টায় তার বাবার অফিসে বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং আছে। 12টায় মিটিং হলেও তাকে এখনই বেরিয়ে যেতে হবে। মিটিং ছাড়াও অফিসে তার আরও অনেক কাজ আছে। সে ফ্রেশ হয়ে রেডি তো হয়ে গেছে, কিন্তু যখন পারফিউম লাগিয়ে ঘড়ি পরতে যাবে তখনই ড্রেসিং টেবিলের ড্রর খুলে দেখে সেখানে তার সব ঘড়ি আছে, শুধু লাকি ঘড়িটা নেই। সে সবসময় অফিসে গুরুত্বপূর্ণ মিটিং কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে গেলে সে এই ঘড়িটা পরে যায়। এটাকে সে লাকি ঘড়ি মনে, কারণ এটা পরে যে কাজেই যায় সে কাজে তার জিত নিশ্চিত। ঘড়িটাকে দেখতে না পেয়ে সে মুহূর্তের মধ্যে উতলা হয়ে পড়ে। সে পুরো রুম তন্নতন্ন করে ঘড়িটা খুঁজতে লাগে, কিন্তু ঘড়িটা সে খুঁজেই পায় না। একটা সময় সে হাঁপিয়ে বিছানায় বসে পড়ে। হাতের কাছে থাকা জগটা থেকে গ্লাসে পানি ঢেলে খেতে খেতে ভাবে, ঘড়িটা গেল কই? বাসার কেউ যদি রুমে আসেও তাহলে আমার জিনিসে হাত দিতে 10 বার ভাববে, নেওয়া তো দূরের কথা। তারপর একটু স্থির হয়ে বলে উঠে, ওই ইডিয়েটটা আবার কোথাও রাখলো না তো, একবার কল দিয়ে জিজ্ঞেস করব। এটা বলেই অমিত বালিশের পাশ থেকে ফোনটা হতে নিয়ে আজরিনকে কল দেয়। তখন 9টার বেশি বাজে দেখে আজরিন আর ঐশী রেডি হয়ে যাচ্ছে বের হবে বলে। 11টায় পরীক্ষা হলে কি হবে? 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে কেন্দ্রে গিয়ে পৌঁছাবে বলে তাদের এই ত্বরান্বিত। আজরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনুনি করছে। ঐশী ছোট একটা আয়না নিয়ে জানালার পাশে গিয়ে চোখ মিটিমিটি বন্ধ করে চোখে আইলেনার দিচ্ছে। আকস্মিক আজরিনের মোবাইল বেজে উঠে। আজরিন তখন চুল সামনে এনে বেনুনি করতে করতে মোবাইলের কাছে যায়, কে কল দিয়েছে তা দেখার জন্য। মোবাইলের স্ক্রিনে বেশে ওঠা নামটা দেখে আজরিন চুল বেনুনি করা ছেড়ে দিয়ে হম্বিতম্বি হয়ে মোবাইলটা হাতে নেয়। আহ্লাদে চোখে মুখে তার জলজল করছে। ঐশী আজরিনের পানে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে, কে? আমার জিজু কল দিয়েছে বুঝি? আজরিন ফোনটা নিয়ে মিটিমিটি হাসতে হাসতে বেলকনির দিকে যাচ্ছে আর ঐশীর কথার প্রতিবাক্যে বলে, না, তোর আঙ্কেল কল দিয়েছে। ঐশী তেড়ে উঠা স্বরে বলে, তোকে তো? বেকনিতে এসে আজরিন কলটা রিসিভ করে কানে নিয়ে মৃদুস্বরে বলে, আসসালামু আলাইকুম। ফোনের ওপাশ থেকে অমিত গম্ভীর স্বরে বলে উঠে, ওয়ালাইকুম সালাম। কল রিসিভ করতে তোমরা কতদিন লাগে? আজরিন বিনয়ী হয়ে বলে, ওই আমি। এরই মধ্যে অমিত আজরিনকে থামিয়ে বলে, তোমার কোনো অজুহাত শুনতে আমি কল দেই নাই। 12টায় অফিসে আমার মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তাই তোমার সোকোল্ড মার্কা অজুহাত শোনার সময় আমার নেই। অমিতে একদমে বলা ক্ষিপ্ত কথাগুলোতে আজরিনের চেহারা বিষাদে ঢেকে যায়। জল এসে চোখে ঝাপসা দেখছে। এই বুঝি চোখের পলক পালালে গাল বেয়ে জল নিচে পড়বে। কিন্তু না, আজরিন চোখের পলক তো পালায়, কিন্তু গাল বেয়ে জল নিচে পড়ার আগেই সে সেটাকে হাতের পিঠ দিয়ে মুছে নেয়। আজরিন অপরাধী দর্শকের মতো অমিতের কথাগুলো শুনছে তো শুনছে, কিন্তু তার অপরাধ কি? যার জন্য ফোনের ওই পাশের মানুষটা তার সাথে এমন ব্যবহার করছে তা সে জানে না। অমিত এতগুলো কথা বলছে কিন্তু আজরিনের কোনো প্রতিবাক্য নেই দেখে অমিত তাগিদ স্বরে কয়েকবার বলে ওঠে, হ্যালো। আজরিন কাদো কাদো স্বরে বলে, বলুন। আমি আমার ঘড়ি খুঁজে পাচ্ছি না, তুমি কি শুনতে পাচ্ছ? তার টানা স্বরে বলে, আমি আমার ঘড়ি খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার ঘড়িটা দেখছো বা কোথাও রাখছো? আপনার তো অনেকগুলো ঘড়ি, আপনি কোনোটার কথায় বলছেন? ব্রাউন ফিতার INDIGLOWR 30 ঘড়িটা। অমিতের কথায় আজরিন পুরো শীতল হয়ে নিজের বা হাতের পানে তাকায়।
আজকে তো আজরিন শেষ, কারণ আসার সময় সে অমিতের এই ঘড়িটা নিয়ে এসেছে। কিভাবে বলবে এখন অমিতকে যে ঘড়িটা সে নিয়ে এসেছে, এটা ভেবে তার গলা শুকিয়ে আসছে। আজরিনের নিস্তব্ধতায় অমিত বলে উঠে, কথা বলছো না কেন? কিছু তো বলবা। আজরিন মৃদুস্বরে বলে, আপনার তো আরো নামি দামি অনেক ঘড়ি আছে। আজকে ওইখান থেকে একটা পরে যান না। ওইগুলাই যদি পরে যাওয়ার হতো তাহলে কি আমি এখন তোমায় কল দিতাম? বাজে না বকে, যেটা জিজ্ঞেস করছি তার সোজাসাপটা উত্তর দেও। আজরিন কাপা কাপা স্বরে নিচু গলায় বলে, ঘড়িটা আমি নিয়ে এসেছি। ফোনের ওপাশ থেকে অমিত ক্ষিপ্ত হয়ে ভ্রু কুঁচকে বলে, হোয়াইট, তুমি নিয়ে গেছো মানে? তারপর আবার স্বর বদল করে নিচু গলায় বলে, তুমি নিয়ে গেছো মানে? তুমি যে নিয়ে গেলে আমায় জিজ্ঞেস করছো? তোমার এতটুকু সেন্স নাই যে একটা মানুষের কিছুতে হাত দিলে তার অনুমতি নিতে হয়? অমিতের প্রতিটা কথা আজরিনের মনে তীরের মতো গাঁথে। তবুও সে শুনছে। অমিত বিরক্তি নিয়ে আরো বলে, আমিও না কাকে কি বলছি? এটা বলে অমিত কল রেখে দেয়। কিন্তু আজরিন তখনও মোবাইল কানে ধরে আছে। আর ঘড়িটার পানে তাকিয়ে আছে। তার চোখ থেকে অনবরত বৃষ্টির ফোঁটার মতো অশ্রু ঝরে হাতে থাকা ঘড়িটা একাকারা হয়ে যাচ্ছে। আজারিন ভাবে, মানুষ মানুষের সাথে কিভাবে এমন ব্যবহার করতে পারে? উনি কি আমায় আদৌ মানুষ ভাবে নাকি প্রস্তরের মূর্তি ভাবে, যার কিনা মন বলতে কিছু নাই? যার সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করা যায়। সামান্য ঘড়ির জন্য উনি আমায় এতগুলো কথা শুনালেন। আমার সেন্স নিয়ে প্রশ্ন তুললেন। আমায় কিছু বলার সুযোগও দিলেন না। কত দামি দামি ঘড়ি উনার, আর আমি সবচেয়ে কম দামি ঘড়িটা এনেছি। ভেবেছি কেন্দ্রে যদি আমি হতাশ হয়ে পড়ি তখন ঘড়িটার পানে তাকিয়ে উনি আমার সাথে আছে বলে মনে বল পাব। এখন তো মনে হচ্ছে ঘড়িটা নিয়ে গেলে আমি কখনোই ভালো পরীক্ষা দিতে পারবো না। বরং এটাই হবে আমার খারাপ পরীক্ষা দেওয়ার কারণ। এটা বলতে বলতে আজরিন হাত থেকে ঘড়িটা খুলে নেয়। এদিকে দেরি হয়ে যাচ্ছে বলে ঐশী আজরিনকে ডাক দেয়। আজারিন চোখের জল মুছতে মুছতে ঐশীকে প্রতিবাক্য দেয়, আসছি। আজরিন সাথে অমিতের খারাপ ব্যবহার করছে এটা যাতে ঐশী না বুঝে, তাই আজরিন মুখে হাসি নিয়ে রুমে আসে। তবুও ঐশী আজরিনের পানে তাকিয়ে বলে, কিরে, তোর যে চোখ মুখ শুকনো দেখাচ্ছে। চোখও যেন কেমন দেখাচ্ছে। কিছু কি হলো? জিজু কি কিছু বলছে? আজরিন মুখে হাসি নিয়ে বলে, জিজু না আঙ্কেল। ঐশী বলে উঠে, মজা না, আমি সিরিয়াস। বাকি বেনুনি করতে করতে আজরিন বলে, আমিও সিরিয়াস। আর হ্যাঁ, যদিও কিছু বলে তোকে কেন বলবো? ঐশী দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, সেটাই তো। আচ্ছা, তুই সত্যি শুনেতে চাস কি বলছে? তাহলে আমার কাছে আয়, কানে মুখে বলছি। সত্যি সত্যি এসি আজরিনের কাছে আসলে আজরিন ঐশীর কানে ফিসফিস করে বলেছে ই লেবু। ঐশী আজারিনের কথা শুনে আজরিনের থেকে একটু দূরে এসে চোখ ডেবডেবে করে আজরিনের পানে তাকায়। ঐশীর এভাবে তাকানোতে আজরিন জিহ্বা বের করে ঐশীকে বলে, ব্যয়ে। মিনিট 20 রাস্তা পাড়ি দিয়ে রিকশায় করে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এসে পৌঁছায় রনি, ঐশী আর আজরিন। তাদের সাথে রূপাও আসে। মানুষের কারণে বিশ্ববিদ্যালয়ের চারপাশ এতটাই যানজট হয়ে আছে যে রিকশায় করে আর সামনে যাওয়া সম্ভব হচ্ছিল না। মানুষের হাহাকার, চিৎকারে, চেঁচামেচিতে বিশ্ববিদ্যালয়ের চারপাশ মুখতির হয়ে উঠেছে। স্টুডেন্টের থেকেও অভিভাবকের সংখ্যা যেন বেশি। 10 মিনিট ধরে গেইটের সামনে দাঁড়িয়ে আছে তারা। চারপাশে হাজার হাজার স্টুডেন্ট, তাদের মধ্যে কেউ দাঁড়িয়ে কেউ বা বসিয়ে বইয়ের মধ্যে নাক ডুবিয়ে বিদ্যাসাগরের মতো পড়তেছিল। কারো কারো বাবা তাদেরকে নিজেদের মতো করে বুঝাচ্ছে। ঐশী চারপাশে চকর মকর দেখলেও আজরিন কেমন জানি মুখ গম্ভীর করে আছে। এরই মধ্যে রনির মোবাইলে কল আসে। রনি প্যান্টের পকেট থেকে ফোন বাহির করতে করতে আজরিনকে উদ্দেশ্য করে বলে, তোরা এখানেই দাঁড়া, আমি কলটা অ্যাটেন্ড করে এক্ষুনি আসছি। রনি চলে যেতে নিলে পিছন থেকে রূপা বলে উঠে, ভাইয়া আমিও যাব। রনি কানে ফোন নিয়ে পিছন ফিরে রূপার দিকে হাত বাড়িয়ে দেয়। রূপাও ছুটে গিয়ে রনির হাত ধরে। তারা দুজন আজরিনদের কাছ থেকে কয়েক মিটার দূরে চলে যায়। রনির এক হাতে রূপা তো অন্য হাতে দিয়ে মোবাইল কানে ধরে আছে। রনি আজরিনদের থেকে দূরে গেলেও তাকে সদূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। রনি মোবাইলের কথা তো বলছে কিন্তু বারবার আজরিনদের পানে তাকাচ্ছে, এই বুঝি পলক সরালেই দুজন ভিড়ের মাঝে হারিয়ে যাবে। মিনিট 5 হলো। রনি ফোন কানে নিয়ে আজরিনদের কাছে আসে। আজরিনের একটু কাছ আসতেই হাত বাড়িয়ে তার মোবাইলটা আজরিনের পানে দেয়। আজরিন কোনো কথা না বলে হতভম্ব হয়ে রনির পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সে মুখে কথা না বললেও তার চেহারা, চোখ, ঠোঁট তার না বলা কথাগুলো বলছে। রনি চোখ ইশারায় আজরিনকে মোবাইলটা নিতে বলে। আজরিন বিস্ময়কর চেহারা নিয়ে বলে, আমায় কেন মোবাইল দিচ্ছ? রনি স্বাভাবিক স্বরে বলে, কথা বলতি। আজরিন আবার পাল্টা প্রশ্ন করে, কথা বলবো মানে? কার সাথে? চেহারা তার বিস্ময়কর হয়ে আছে। রনি এবার স্বর একটু ক্ষিপ্ত করে বলে,
কথা বলে দেখতে পারিস না কে বা কার সাথে? আজরিন এবার হতভম্ব চেহারা নিয়ে মোবাইলটা রনির হাত থেকে আলতো হাতে নিয়ে নেয়। দিনের আলো মোবাইলে পড়ায় নম্বরটা ঠিক দেখা যাচ্ছে না। আজরিন বিড়ম্বিত হয়ে মোবাইলটা কানে নিয়ে রনিদের কাছ থেকে কয়েক পা এগিয়ে যায়। তারপর একবার পিছন ফিরে রনির পানে তাকিয়ে আবার সামনে পলক ফিরে নেয়। এদিকে ঐশীও কিছু বুঝতে না পেরে বোকার মতো সবটা দেখে যাচ্ছে। আজরিন দ্বিধাদ্বন্দ্ব হয়ে মৃদু স্বরে বলে ওঠে, হ্যালো। মোবাইলের ওপাশ থেকে নিচু স্বরে পুরুষ নালী কণ্ঠে ভেসে আসে, নার্ভাস? চেনা কণ্ঠস্বর শুনে আজরিনের বুকের ভেতর কেঁপে উঠে, তার শরীরের বল হারিয়ে যায়। পেটের ভেতর কেমন জানি মোচড় দিতে থাকে। মুহূর্তের মধ্যে চোখ থেকে কলকলিয়ে অশ্রু জড়তে থাকে। স্বাভাবিক নেই তার চেহারা, স্বাভাবিক নেই সে। চুপটি করে আছে আর তার শরীরের অঙ্গ পতঙ্গগুলো নিজে নিজেই তাদের কাজ করে যাচ্ছে। মনে হচ্ছে এতক্ষণ শরীর থমকে ছিল, এই বুঝি মালিকের আদেশ পেল তো ত্বরান্বিত হয়ে কাজে লেগে গেল। আজরিনের চুপটি করে থাকায় মোবাইল ওপাশ থেকে আবার বলে ওঠে, কিছু বলছো না যে? আজরিন কান্না গলায় কাটার মতো বেঁধে রেখে গাল বেয়ে পড়া অশ্রু হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে মৃদু স্বরে বলে, কি বলবো? নার্ভাস? নার্ভাস কেন হব? এই যে একটু পর পরীক্ষা। এতে নার্ভাসের কি আছে? কণ্ঠে তার স্পষ্ট অভিমান মিশে আছে। কণ্ঠ এমন শুনোচ্ছে কেন? কেমন শোনাচ্ছে আবার? ঠিকই তো আছে। আমার মনে হচ্ছে না। তাহলে আমি কি করব? স রি। কেন? সকালের জন্য। স রি বলার কি আছে? দোষ তো আমারই। আমি একটু বেশি বেশি করে ফেলছি। বেশি কেন হতে যাবে? আপনার জিনিসে না বলে হাত দিয়েছি। স রি হাত না, শুধু সাথে করে নিয়েও এসেছি। দোষ আমার। আপনি যা করেছেন আপনার দিক থেকে আমি তো মনে করি ঠিকই করেছেন। সরি তো আমি বলবো। কথাগুলো বলার সময় আজরিনের হৃদয়টা যেন ভেঙে চুরে যাচ্ছে। সকাল থেকে জমে থাকা কষ্টগুলো তার অশ্রু হয়ে ঝর্ণার মতো প্রগতিতে গাল বেয়ে ঝরছে। ঘড়িটাকে আমি লাকি ঘড়ি ভাবি। এটার দামটা অনেক কম, কিন্তু এটার মূল্য আমার কাছে অনেক। আজ অফিসে যেহেতু গুরুত্বপূর্ণ মিটিং আছে তাই ভাবলাম পরে যাব। পড়তে গিয়ে দেখি আমার ঘড়িটা নেই। পুরো রুম তন্নতন্ন করে খুঁজেছি, কোথাও দেখতে না পেয়ে মাথা পুরো গরম হয়ে গেছে। অনেক রাগ হচ্ছিল আমার, আর তোমাকেও ওই সময় কল দিয়েছি, যার কারণে সব রাগ তোমার উপর ঝাড়ছি। মাথা ঠান্ডা হওয়ার পর রিয়েলাইজ করলাম আজ তোমার জীবনের এত বড় একটা এক্সাম, আর আজকেই তোমার সাথে এমন ব্যবহার করলাম। তাই ভাবলাম তোমাকে রি বলা উচিত, আর তাই আর কি। আপনার মুখে সরি মানায় না। তাই সরি বলতে হবে না, আর এক্সপ্লেন তো নাই। কেন? সরি কেন বলতে হবে না? অমিতের বলা প্রতিটি কথা অত্যন্ত শীতল শোনায়। আপনি অমিত শিকদার, আপনি তো কখন ভুল করতেই পারেন না। তার থেকেও বড় কথা, আমার সয় গেছে, এখন আর গায়ে লাগে না। এত অভিমান অভিযোগ মনে নিয়ে রাখলে পরীক্ষা দিবে কি করে? এত অভিমান অভিযোগের ভিড়ে কি তোমার এতদিনের পড়াগুলো আজকে বেরিয়ে আসতে পারবে? আজরিন একটু হাসির ভঙ্গি করে বলে, অভিমান আপনার উপর? আর অভিযোগ আপনাকে নিয়ে? কারো উপর অভিমান কাউকে নিয়ে অভিযোগ করতে না অধিকার লাগে। যেই অধিকারটা আমার আপনার উপর নেই। তুমি তো দেখি বেশ কথা জান। ওই একটু আরধু। এতক্ষণ আজরিনের কথাগুলো অভিমানী হলেও এখন তার বলা কথাটা কিছুটা স্বাভাবিক শোনায়। ভালো। তো আর কিছু বলবেন? ঘড়িটা সাবধানে রেখো। পরে আসলে তো সাবধানে রাখবো। তার মানে আপনি এই কথা বলার জন্য আমার সাথে কথা বলতে চেয়েছেন? রি বলা ছিল শুধুমাত্র একটা অজুহাত। তাই তো বলি অমিত শিকদার হঠাৎ কেন আমায় সরি বলে? যে কিনা ভাবে তার দ্বারা কোন ভুল হতেই পারে না। ভুল বুঝলে আমি চেক করে নিলাম ঘড়িটা পড়লে কিনা। আমার মনে হয়েছে তুমি পড়বে না, আর সেটাই হলো। তোমার সো কোল্ড ভাই থেকে ঘড়িটা নিয়ে নিও। মানে? মানে তোমার পাতানো ভাই রনি থেকে ঘড়িটা নিয়ে নিও। আজরিন বিস্ময়কর হয়ে বলে, রনি ভাইয়ার কাছ থেকে ঘড়ি নিব মানে? এটা বলে আজরিন পিছন ফিরে রনির পানে তাকায়। রনি আজরিনের তাকানো দেখে হাসি দিয়ে হাত নেড়ে উঠে। রনির দুপাশে এশি আর রূপাকেও দেখা যাচ্ছে। দুজনেই কিছু বুঝচ্ছে না, শুধু নির্ভীক দর্শক হয়ে সবটা দেখে যাচ্ছে। কিন্তু রনিকে দেখে বোঝা যাচ্ছে রনি বুঝতে পেরেছে আজরিন কেন পিছন ফিরে তাকালো। যেটা শুনছো সেটাই। এদিকে অমিত আজরিনকে বলে উঠে। আজরিনের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাও মলিন স্বরে বলে, ভালো, আর কিছু বলবেন? মম। আজরিন হতবম্ব, অমিতের কিনা তাকে আরো কিছু বলার আছে। সে লজ্জাসংকোচ হয়ে বলে, কি? সাবধানে পরীক্ষা দিও। ছোট বাচ্চাদের মতো নিশ্চয় বলতে হবে না। রোল রেজিস্টার নম্বর খেয়াল রাখবে, এগুলো যাতে ভুল না হয় ভালোভাবে ফিল আপ করবে। অমিতের এ কথায় আজরিন ঘনঘনিয়ে বলে উঠে, কেন বলবেন না? আপনি তো আমাকে ছোট বাচ্চাই মনে করেন। আজরিনের ঘনঘনানিতে অমিত বলে উঠে, কিছু বলছো? না, কি বলবো? শুন, এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনবে। অমিতের এ কথায় আজরিন সত্যি তার চেহারা সিরিয়াস করে নেয়।
অমিত বলতে থাকে, প্রশ্নটা দিলে ভালোভাবে পুরো প্রশ্ন একবার চেক করে নিবে। তারপর যেগুলো পারো সেগুলো আগে দিয়ে দিবে। আবার উত্তর দেখে প্রশ্ন কমন এটা ভেবে প্রশ্ন না পড়ে ওএমআর ফিল আপ করে পেল না। যতই পার পুরো প্রশ্নটা আগে পড়ে নিবে। তারপর ওএমআর ফিল আপ করবে। তবে হ্যাঁ, অনেক সময় তোমার একটা অপশন পড়ার পরই মনে হতে পারে এটাই উত্তর, কিন্তু না, অনেক সময় এমনও হয় যেটা উত্তর ভাববে সেটা উত্তর না। তাই সবগুলো অপশন পড়ে তারপর সিউর হবে কোনটা উত্তর। যদি এমন হয় যে কিছু প্রশ্ন তুমি টোটালি পার না, সেটা রেখে যাবে। তুমি যখন পরীক্ষা দিবে তোমার একটা ধারণা হয়ে যাবে তুমি কেমন পরীক্ষা দিয়েছ। যেহেতু এখানে মাইনাস পয়েন্ট আছে তাই তুমি যদি মনে কর যেগুলো দিয়েছ তা দিয়ে তুমি নিশ্চিত চান্স পাবে, তাই যেটা পার না সেটা দিবে না। শুধু শুধু না পারাটা দিয়ে মাইনাস পয়েন্ট খাওয়ার দরকার নেই। বুঝচ্ছ? মাথা পুরো ঠান্ডা রাখবে। আমি আশা করি তোমার চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে না। আর আমার লাকি ঘড়ি তো সাথে আছেই। আজরিন ভাবে, আপনি আমায় নিয়ে আশা করছেন আর আমি কি করে আপনাকে হতাশ করি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। আজরিনের নিস্তব্ধতায় অমিত বলে উঠে, শুনতে পেওস? আজরিন মৃদু স্বরে বলে, হুম মম। আচ্ছা তাহলে আর কি? বেস্ট অফ লাক। রনিকে এবার ফোনটা দিতে পার। আজরিন পিছন ফিরে রনির পানে তাকায়, তারপর তাদের দিকে হাস্যোজ্জ মুখে হেঁটে এসে রনিকে ফোনটা দিয়ে দেয়। রনি আজরিনের কাছ থেকে ফোনটা নিয়ে কয়েকটা কথা বলে কল রেখে দেয়। রনি ফোন প্যান্টে নিতে নিতে মিনমিনিয়ে আজরিনের পানে তাকিয়ে হাসে। আজরিন তখন বলে উঠে, আমার ঘড়ি কই? রনি প্যান্টের পকেটে থেকে ঘড়িটা বের করে আজরিনকে দেয়। আজরিন ঘড়িটা রনির হাত থেকে নিতে নিতে বলে, তুমি এটা আবার কোন সময় নিলে? রনি ভাব নিয়ে বলে, নিয়েছি। তোকে বলতে হবে? আজরিন বায়না নিয়ে বলে, বল না। না হলে সারা পরীক্ষার হলে এটা নিয়ে ভাবতে ভাবতে আমার আর পরীক্ষাই দেওয়া হবে না। রনি তখন বলে উঠে, মনে আছে আমরা যখন লিফট দিয়ে নিচে নামবো তখন আমার এক কল আসছে? হুম্মম, আর তুমি তারপর আবার বাসায়ও গেছো। বলেছ কি যেন রেখে আসছো। হুম্মম, ওই সময় ভাইয়া কল দিছিল। তারপর আর কি এই ঘটনা। আমি ভাইয়ার কথা মতো তার পিয়নের ডিউটি পালন করলাম। আজরিন আর কোনো কথা না বলে ঘড়িটা পড়তে পড়তে মৃদু হাসে। আর ভাবে, উনি কি করে বুঝলেন ঘড়িটা আমি পরব না। বলতেই হয় বেডা মেয়েদের মন নিয়ে পিএইচডি কমপ্লিট করছে। মেয়েদের মন নিয়ে খুব ভালো ধারণা। চলবে।